সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও একটা নতুন চ্যাপ্টার ওয়েলকাম জানাই। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। চ্যাপ্টারটা শুরু হলো একটা সহজ অবজেক্টিভ দিয়ে। এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি ভৌত জগতে, যে স্থিতিস্থাপকতা এই ধর্মটা হচ্ছে পদার্থের একটা সাধারণ ধর্ম। কেমন? আচ্ছা, কিন্তু এখানে আবার কিন্তু লেখা ছিল যে স্থিতিস্থাপকতা হচ্ছে কঠিন পদার্থের বিশেষ ধর্ম। ওই ভৌত জগৎ প্রথম চ্যাপ্টারে যদি থাকে লেখা এমন যে স্থিতিস্থাপকতা কঠিন পদার্থের বিশেষ ধর্ম, তুমি সেটাকে অস্বীকার করবা না। বাট সত্যটা হচ্ছে যে স্থিতিস্থাপকতা সব পদার্থেই থাকে, তাই এটা একটা সাধারণ ধর্ম। চলো, এই চ্যাপ্টারের শুরুতে এখন এখানে কি ধরনের আলোচনা আছে, আমরা সেই ছোটোবেলা থেকে যেগুলো পড়ে আসছি, কঠিন তরল বায়বীয় এদের মধ্যে কী রকমের ডিফারেন্স আছে সেগুলো নিয়ে কথা বলেছে। আমরা একটু একটু করে বলে যাই, অধিকাংশই তোমরা পারবে, দাগানো লাইনগুলো পড়লেই এখান থেকে হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না। আচ্ছা, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক বল, তোমরা বলো আন্তঃআণবিক বল কার সব থেকে বেশি? ডেফিনেটলি কঠিন পদার্থে, তারপর তরল পদার্থ এবং গ্যাসীয়তে আন্তঃআণবিক বল সব থেকে কম। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাদের গতিশক্তি আন্তঃআণবিক বল থেকে অনেক বেশি হয়ে যায়, তাই তারা ছুটোছুটি করে বেড়ায়, বুঝছো? আচ্ছা, আর কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর গতিশক্তি নাই বললেই চলে, তাই না? অণুগুলো একদম স্থির হয়ে বসে আসছে, তাদের আন্তঃআণবিক বল অনেক বেশি, তাই তারা ছুটোছুটি করতে পারে না। আচ্ছা, এই তো গেল ব্যাপার। এবার বলো কার আন্তঃআণবিক ফাঁকা বেশি? ডেফিনেটলি গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে থাকে, তাই আন্তঃআণবিক ফাঁকা তাদের মধ্যে বেশি। আর কঠিন পদার্থের ক্ষেত্রে এটা সব থেকে কম। এবং এই আন্তঃআণবিক যে দূরত্বটা, সেই দূরত্বটার পরিমাণ কত হয়? সাধারণত 10⁻⁹ মিটার থেকে নিয়ে 10⁻⁻19 মিটার। এই তথ্যটা তোমাকে জানতে হবে। এটা কি? এটা হচ্ছে অণুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের হিসেব, আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা, এবার দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে একটা লাইন লেখা আছে, এদের কোনো ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। তাহলে এটা কাদের আছে? কঠিন পদার্থকে তুমি যদি তাপ দাও তাহলে কিন্তু এরা ঘুরে না, এরা কাঁপে, অণুগুলো কাঁপতে থাকে, কম্পন গতি আছে এদের, কিন্তু ঘূর্ণন বা স্থানান্তর গতি নেই। ঘূর্ণন বা স্থানান্তর গতি রয়েছে অ্যাকচুয়ালি, স্থানান্তর গতি আছে হচ্ছে তরল পদার্থের, আর ঘূর্ণন এবং স্থানান্তর দুইটাই আছে হচ্ছে গ্যাসীয় পদার্থের। এমন করেই ব্যাপারগুলো লেখা আর কি, কেমন? যদিও দুইটা মিনিং একই প্রায় অলমোস্ট। আচ্ছা, সামনের দিকে আগাই। চাপ প্রয়োগে কোনটা সংকুচিত হয় না? তরল এবং কঠিন কোনোটাই সংকুচিত হয় না। কঠিন তো একদমই হয় না। চাপ প্রয়োগ করলে, আমি দেয়ালের গায়ে চাপ দিলে দেয়াল সংকুচিত হচ্ছে না। তরলকেও চাপ দিয়ে তুমি সংকোচন করতে পারবে না, কিন্তু গ্যাস হচ্ছে একমাত্র সংকোচনীয়, যেটাকে চাপ দিলে পরে গ্যাসকে তুমি কি কম্প্রেস করে, তোমাকে আমি বললাম, কি বললাম তোমাকে? আমি বললাম যে তোমার কাছে আমি 20 লিটার গ্যাস দিলাম, আমি বললাম তুমি এটাকে কম্প্রেস করে 10 লিটারের ট্যাঙ্কের মধ্যে ভরো, 10 লিটার সিলিন্ডারে ভরো, দ্যাটস পসিবল। কিন্তু আমি তোমাকে 20 লিটার পানি দিলাম, তোমাকে বললাম যে এটা এবার 10 লিটারের বোতলে ভরো, ইজ ইট পসিবল? 20 লিটার পানিকে কম্প্রেস করে 10 লিটারের কোনো জায়গায় ভরা পসিবল না। তাহলে কঠিন এবং তরলকে কম্প্রেস করা যায় না, গ্যাসকে কম্প্রেস করা যায়। ফাইন। আচ্ছা, এগুলো আপনারা পারবেন, একই কথা। তাহলে দেখো, বায়বীয় পদার্থের মধ্যে কম্পন, আবর্তন, স্থানান্তর সব রকমের গতিই রয়েছে। ওকে, দেন পদার্থের বন্ধন আসেন। বন্ধন দেখেন, গঠন প্রকৃতি এবং মিথস্ক্রিয়া। গঠন প্রকৃতি এবং মিথস্ক্রিয়া অনুযায়ী বন্ধনকে 5 ভাগে ভাগ করছি। নামগুলো পড়েন: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন, ধাতব, ভ্যান ডার ওয়ালস জনিত বন্ধন। ইংরেজি নামগুলো একটু পড়েন। আপনি যদি কোভ্যালেন্ট বন্ধনের বাংলা না জানেন, কোভ্যালেন্ট বন্ধন মানে যে সমযোজী বন্ধন, সেটা যদি না জানেন তাহলে কেমন হবে বলেন? তাহলে আপনি অবশ্যই ইংরেজিগুলো পড়বেন, কেমন? আচ্ছা, আর এটাকে অন্য বইতে এমন করে লেখা আছে যে বন্ধন শক্তি অনুযায়ী এই বন্ধনগুলোকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাথমিক বন্ধন, আরেকটা হচ্ছে প্রাইমারি বন্ধন বা প্রাথমিক বন্ধন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি বন্ধন। তো এই যে 4টাকে রাখছে হচ্ছে প্রাথমিক বন্ধনে, বুঝছো? আর সব থেকে যেটা কম শক্তিশালী ভ্যান ডার ওয়ালস বন্ধন, এটাকে রাখছে হচ্ছে সেকেন্ডারি বন্ধনে। এটা কিসের উপর বেস করে ভাগ করলো রে? এটা ভাগ করছে হচ্ছে বন্ধনের শক্তির উপর বেস করে। সব থেকে শক্তিশালী কোনটা এর মধ্যে? ডেফিনেটলি আয়নিক বন্ধন সব থেকে শক্তিশালী, তারপর সমযোজী, আর আয়নিক সমযোজী থেকে হাইড্রোজেন আরও অনেক কম শক্তিশালী, বুঝছো? ধাতবটা মোটামুটি লেভেলের শক্তিশালী আর কি। সামনে আগায় চলো। আয়নিক বন্ধন কাদের ক্ষেত্রে থাকবে? সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধন থাকবে। এই বন্ধনটা হওয়ার জন্য শর্ত কী রে বলো? সোজা সোজা পড়াচ্ছি একদম। দেখো, সোডিয়ামের আয়নীকরণ শক্তি কীরকম হবে? নিম্ন হবে না? তাহলে প্রথম মৌলের আয়নীকরণ শক্তি নিম্ন হবে, কারণ সোডিয়াম তো খুব সহজেই আয়নিত হয়ে যায়। তাকে আয়নিত করতে কি অনেক শক্তি দিতে হয়? তোমাকে দিতে হয় না, তাহলে আয়নীকরণ শক্তি নিম্ন। আবার ক্লোরিন সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে খুব সহজেই গ্রহণ করে ফেলে, কেননা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি, তাই না? তাহলে আমাদের এটা যদি সেকেন্ড মৌল ধরি, তাহলে সেই সেকেন্ড মৌলটার
উচ্চ ইলেকট্রন আসক্তি থাকতে হবে এবং তাদের মধ্যকার একটা আকর্ষণ থাকতে হবে, ল্যাটিস শক্তিটা থাকতে হবে, যেন এই ল্যাটিস শক্তি আয়নগুলোকে পাশাপাশি ধরে রাখবে, সোডিয়াম ক্লোরাইড বানাবে। এই তিনটে শর্ত মানলেই আমরা আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ গঠন করতে পারবো। দেন আসো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন ভ্যালেন্স বন্ড বা যোজনী বন্ধন নামে পরিচিত। এটাও শক্তিশালী, তবে আয়নিকের থেকে বেশি শক্তিশালী না। আচ্ছা, সমযোজী বন্ধন কাদের মধ্যে দেখতে পাচ্ছ? হাইড্রোজেন, নাইট্রোজেন, সিলিকন, এদের মধ্যে তুমি দেখতে পাও। যেমন H2N2, হ্যাঁ, এগুলো তো সমযোজী বন্ধনের মধ্যে দিয়ে যুক্ত এবং তোমরা ছোটোবেলা থেকে জানো যে সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো শেয়ার ঘটে, তাই না? আচ্ছা, এটা কাদের মধ্যে ঘটে? দুইটা অধাতব পরমাণুর মধ্যে ঘটে, অথবা উভয় অধাতব পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে এক বা একাধিক ইলেকট্রন যুগল সৃষ্টি করে, আচ্ছা, শেয়ার করে তারা এটা ঘটতে পারে। ধাতুর মধ্যে কি বন্ধন ঘটে? ধাতব বন্ধন, তাই তো? এই ধাতব আবার বন্ধন লিখে ফেলছে, বন্ধন বলে কিছু নাই, এটা বন্ধন। ওকে, আয়নিক এবং সমযোজী বন্ধনে ধাতব বন্ধন দুর্বল, এগুলো আমরা পারি। ধাতুর গলন তাপমাত্রা কীরকম? ধাতু তো গলে যায়, অত বেশি তাপ দিতে হয় না। সোডিয়াম তো এতই নরম যে ছুরি দিয়ে কাটতে পারবা। আচ্ছা, উচ্চ তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতা। ধাতুর মধ্যে কি? ধাতুই তো বিদ্যুৎ পরিবাহী হবে, তাই না? আর আমাদের সমযোজী বন্ধন যাদের মধ্যে দেখতে পাবা তারা অর্ধপরিবাহী বা ধরো কোনো ক্ষেত্রে অপরিবাহী, বুঝছো? তো আয়নিক হইলেই বা ধাতু হইলেই তারা কি করবে? তড়িৎ এবং তাপ পরিবহন করবে এবং তাদের মধ্যে যান্ত্রিক দৃঢ়তা, এগুলো দেখতে পাবা। ধাতব বন্ধনের বৈশিষ্ট্য নিম্নরূপ, একটু করে রিডিং করে ফেলবা, তেমন কিছু নাই। ভ্যান ডার ওয়ালস বন্ধন, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, এটা পরীক্ষাতে আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। কি লাইন সেটা? নিষ্ক্রিয় গ্যাসের অণু ভ্যান ডার ওয়ালস বন্ধনের ফল। এবার এই ভ্যান ডার ওয়ালস বন্ধনের মধ্যে কয়েকটা টাইপ আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে আবিষ্ট ডাইপোল। আবিষ্ট ডাইপোল, তো তুমি খালি জেনে রাখো যে এই আবিষ্ট ডাইপোল এই টাইপটা দেখা যায় নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, ব্যাস। ওকে, সো ভ্যান ডার ওয়ালস বল, এটি সর্বাপেক্ষা দুর্বল বল। কেমন? এটা অলরেডি ভাই বলে ফেলছে, আন্তঃআণবিক দূরত্বের পরিমাণ 10⁻⁹ মিটার। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মেইনলি, আর কঠিনের ক্ষেত্রে আরও কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব 10⁻⁹ পর্যন্ত হতে পারে। রেঞ্জটা মনে রাখবা, এটা মনে রাখবা। সংশক্তি বল, এ মানে কি রে? সংশক্তি বল মানে হচ্ছে, ধরো একই পদার্থের দুইটা অণু, ধরো আমরা কাঁচ এবং পানির কথা বলতেছি, তাহলে পানির দুইটা অণুর মধ্যে যেই বল কাজ করবে সেটাকে তুমি সংশক্তি বল বলবা। আর একটা পানির অণু একটা কাচের অণুর মধ্যে যে বল কাজ করবে সেটাকে তুমি কি বলবা? আসঞ্জন বল বলবা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা চ্যাপ্টারের পরে আবার বলবো, খুব ইম্পর্টেন্ট। সংশক্তি মানে একই পদার্থের দুইটা অণু, আসঞ্জন মানে ভিন্ন পদার্থের দুইটা অণু। ওকে, পারবা এগুলা? এবার প্লাজমা অবস্থা অলরেডি বোধহয় তোমরা জানো, তাই না? প্লাজমা অবস্থা কি? প্লাজমা অবস্থা হচ্ছে আরও জটিল অবস্থা, যেখানে গ্যাসগুলো আয়নিত থাকে। মানে এখানে অনেক গ্যাস আছে, নর্মালি তো গ্যাসগুলো আয়নিত না। আমাদের বাতাসে নাইট্রোজেন কি আয়নিত? আয়নিত না। অক্সিজেন কি আয়নিত? না। কিন্তু যদি এমন হয় যে গ্যাসগুলো আয়নিত হয়ে ঘোরাফেরা করতেছে, সেই কন্ডিশনটাকে আমরা বলি প্লাজমা অবস্থা। আচ্ছা যাক, আমরা জানি পদার্থ হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, কিন্তু এদেরকে একটু সুন্দর করে সাজিয়ে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কী কী ভাগে দেখো একটু? দুই ভাগ, একটা হচ্ছে কঠিন পদার্থ আর একটা হচ্ছে প্রবাহী। এই প্রবাহীর মধ্যে আছে হচ্ছে দুইটা, তরল এবং বায়বীয়। এবার অলরেডি আমরা পড়াই ফেলছি তোমাকে, কম্প্রেস করা যাবে কাকে? কঠিনকে নাকি তরলকে? কাউকে না, দুজনকে, কাউকে কম্প্রেস করা যাবে না। তাহলে প্রবাহী এবং অসংকোচনীয় এরকম কে আছে? তরল। বাট গ্যাসকে তো তুমি কম্প্রেস করতে পারবা, সেও প্রবাহী, কিন্তু সে কিন্তু সংকোচনীয় প্রবাহী, দেখছো? কারণ তাকে তুমি কম্প্রেস করতে পারো। গ্যাসকে কম্প্রেস করে তুমি তো কম্প্রেস ন্যাচারাল গ্যাস এরকম শুনছই, সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, গ্যাসকে কম্প্রেস করা যায়। ওকে, আন্তঃআণবিক বলের প্রকৃতি এগুলো কিছু লাগতেছে না। ওকে, এগুলো একটু হালকা পাতলা রিডিং পড়ে ফেলবা, তেমন যে ইম্পর্টেন্ট কিছু তা না। আসো, পড়া কিন্তু অনেক কম, তাই না? এখন এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এইখানে আমরা যে কথাগুলো বলবো, প্রথমে এই চ্যাপ্টারটা স্থিতিস্থাপকতা নিয়ে। তো আমি জানি তোমাদের মনে ঘুরতেছে, ভাই স্থিতিস্থাপকতা জিনিসটা কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে, তুমি চিন্তা করো, তুমি একটা রাবারের গায়ে, তোমার ধরো ইরেজার আছে না, তুমি ইরেজারটাকে বাঁকাইছো, তুমি তার বিকৃতি ঘটাইছো। যখন তুমি বল অপসারণ করছো, রাবারটা কি ওরকম বাঁকাই থাকে? না, আবার টং করে সোজা হয়ে গেল, তাই না? আগের মতো অবস্থায় ফিরে গেল। পদার্থের যেই ধর্মের জন্যে তার বিকৃতি ঘটানোর পরে এবং বল অপসারণ করার পরে সে আবার আগের অবস্থায় ফিরে যায়, সেই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। এবার স্থিতিস্থাপকতা, আচ্ছা, এটার বিপরীত জিনিসটা কি রে? এটার বিপরীত জিনিসটা হচ্ছে
নমনীয় বস্তু, যার অন্য নাম হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে, যেমন ধরো একটা আটার দলা, এটা দিয়ে তুমি একটা রুটি বানাই ফেলছো, রুটিটা কি আবার বেলার পরে কি আবার এরকম আটার দলা হয়ে যায় না? রুটিই থাকে, রুটিই থাকে, তাই না? তুমি ধরো মাটি দিয়ে একটা সুন্দর শিল্পকর্ম, ভাস্কর্য বানাইছো, বানানোর পরে সে তো আবার মাটিতে ফিরে আসে না, সে তো আবার মাটি হয়ে যায় না। তাহলে দেখো তার কিন্তু আগের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা খুবই অল্প বা নাই বললেই চলে। এমন যদি হয় যে বল অপসারণ করার পরেও সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, সেই সব বস্তুকে আমরা বলতে পারি নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি বা অস্থিতিস্থাপক বস্তু, যারা আগের অবস্থায় ফিরে আসতে চায় না। কেমন? আচ্ছা, আবার কিছু বস্তু আছে যাদেরকে তুমি বিকৃতিই ঘটাইতে পারবে না। আমি তোমাকে একটা রড দিলাম, ইস্পাত দিলাম, বললাম এবার এটাকে বিকৃতি ঘটাও, তুমি হাত দিয়ে এটা বা নর্মাল বল দিয়ে এটাকে বিকৃতি ঘটাতে পারবা? বিকৃতিই ঘটাইতে পারবা না। পূর্বের অবস্থায় ফিরে আসা তো দূরে থাক, তুমি বিকৃতিই ঘটাইতে পারতেছো না, বাঁকাইতেই পারতেছো না। এমন বস্তুকে আমরা বলতে পারি দৃঢ় বস্তু। এবং মানে একদমই যদি তুমি কোনো বিকৃতি ঘটাইতে না পারো, তখন এটাকে পূর্ণ দৃঢ় বস্তু বলতে পারো। জগতে কোনো পূর্ণ দৃঢ় বস্তু নাই, তাই না? তাই আমরা ইস্পাতকেও তো বাঁকাইতে পারি, আমরা পারি না? পারি তো। আচ্ছা, আচ্ছা, তো কিন্তু ইস্পাত, কাঁচ, এগুলাকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরে নিই। আচ্ছা, স্থিতিস্থাপক সীমা, এই কথার মানে কি? দেখো, একটা বস্তু, একটা স্প্রিং স্থিতিস্থাপক আচরণ কি অলওয়েজ করবে? অলওয়েজ করবে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে করবে। তুমি টান দিয়ে স্প্রিংয়ের জান বের করে ফেললে সে তো আর স্থিতিস্থাপক থাকবে না, তাই না? সো ওই সীমার ভেতরে সে তার স্থিতিস্থাপক ধর্ম দেখাবে। তুমি রাবারকে মোচড় দিয়ে ভেঙে ফেলছো, ছিঁড়ে ফেলছো, সে কি আবার আগের অবস্থায় ফিরে আসবে? ছেঁড়াটা কি জয়েন লাগবে? লাগবে না। তুমি তো সীমা পার করে চলে গেছো। আচ্ছা, এবার দেখো, ইস্পাত, হীরা, এদের স্থিতিস্থাপক সীমা অনেক বেশি, কিন্তু দস্তা বা জিঙ্ক এর স্থিতিস্থাপক সীমা অনেক কম। এবার আসো অসহ ভার এবং অসহ পীড়ন। ভার শব্দ মানে কি রে? বলে ফেলো বাচ্চারা। ভার মানে হচ্ছে ওজন। ভর আর ভার কিন্তু এক না। ভার মানে ওজন, তাই তো? আচ্ছা, আর পীড়ন মানে কি? পীড়ন আমরা নতুন শিখবো। পীড়ন কি রে? ধরো ধরো আমার হাতে এই বস্তুটা আছে, আমি এই বস্তুটাকে, এই বস্তু দিয়ে দেখাই, এই বস্তুটাকে ধরো আমি কি করছি, বিকৃতি ঘটানোর জন্যে আমি ধরো এভাবে চাপ দিচ্ছি, এটাকে বিকৃতি ঘটাইতে চাই। বিকৃতি ঘটানোর জন্য আমি এই বস্তুর উপরে চাপ দিচ্ছি, কিন্তু বস্তুটা বিকৃত হতে চাচ্ছে না, বস্তুটা তার বিকৃতিকে প্রতিরোধ করতে চাচ্ছে। তাহলে বস্তুটাও তার ভেতর থেকে একটা প্রতিক্রিয়া বল আমার হাতের দিকে দিবে না? আমি চাপ দিলে আমার হাতের দিকেও সে একটা প্রতিক্রিয়া বল দিবে। এটা হচ্ছে তার ভেতর থেকে ওঠা বিকৃতি প্রতিরোধকারী বল। এবার এই বলটা পার স্কোয়ার মিটারে কতখানি উঠতেছে, একক ঘনত্বে এই বিকৃতি প্রতিরোধকারী বলের মানটা যত, সেটাই হচ্ছে তার পীড়ন। সো F/A, এটা দিয়ে তুমি পীড়নকে প্রকাশ করতে পারো। পীড়নকে আমরা ইংরেজিতে বলি স্ট্রেস। আচ্ছা, তো স্ট্রেস ইজ ইকুয়াল টু F/A। এই রাশিটা তো পরিচিত লাগতেছে ভাই। এটা তো আমরা চাপ মানেও এটা জানি যে চাপ ইজ ইকুয়াল টু F/A, প্রেশার ইজ ইকুয়াল টু F/A। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। হ্যাঁ, তাহলে চাপ দেখো তুমি দিচ্ছ, দ্যাটস ট্রু। আর পীড়নটা লম্বভাবে তোমার হাতের দিকে উঠতেছে। তাহলে চাপ এবং পীড়ন একই রাশি, এদের একক সেম, এদের মাত্রা সেম, খালি দিকটা ভিন্ন, বুঝছো? যদিও পীড়নকে কিন্তু আমরা স্কেলার রাশি বলতেছি, ভেক্টর না। আচ্ছা, সো তুমি চাপ দিচ্ছ, তোমার হাতে যে বলটা উঠতেছে একক ক্ষেত্রফল দিয়ে, সেটাই হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের একক কী দাঁড়াবে বলো? F ইকুয়াল টু কী দাঁড়াবে বলো? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে একক অবশ্যই আমাদেরকে জানতে হবে। মাত্রা কী দাঁড়াবে বলো? F এর মাত্রা কি? ml T−2, আর নিচে আরও এল স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে কি থাকবে? L−1 T−2। তো এই মাত্রা একক, এগুলা মাস্ট জানতে হবে। পীড়নের মাত্রা একক আমরা শিখে নিলাম। আমরা একটু অসহ পীড়ন কী সেটা শিখব। অসহ ভার কি? ধরো একটা স্প্রিং, অলরেডি তুমি তার স্থিতিস্থাপক সীমা ক্রস করে ফেলছো। এই স্প্রিংটা ঝুলানো ছিল, তুমি এত ভারী একটা জিনিস লাগাইছো যে স্প্রিং আর সংকুচিত হইতেছে না, সীমা অতিক্রম করে ফেলছো। এখন এই ভারটা বাড়াইতে বাড়াইতে এত ভারী বানাইছো যে স্প্রিংটা গেছে ছিঁড়ে। যখন এরকম স্থিতিস্থাপক বস্তুটা ছিঁড়ে যাবে যেই ভারের জন্যে, সেটাকে বলবো তার অসহ ভার। বুঝছো? অসহ ভার। আর এই অসহ ভার প্রযুক্ত করলে পরে ওই বস্তুর একক ক্ষেত্রফল থেকে যতটুকু অসহ ভার তুমি প্রযুক্ত করলা, সেটা হচ্ছে অসহ পীড়ন। অসহ ভার, তো ভার মানে ওজন, তাই না? ওজন তো একরকম বল। সো F যদি হয় অসহ ভার, তাহলে একক ক্ষেত্রফল দিয়ে এই কতটুকু অসহ ভার প্রযুক্ত হচ্ছে বা কতটুকু অসহ ভার উঠে আসতেছে, সেটাই হচ্ছে তার স্ট্রেস, বা কি বলে, স্ট্রেস না, অসহ পীড়ন, সেটা ব্রেকিং স্ট্রেস। অসহ ভারকে তুমি যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পেয়ে যাবে? অসহ পীড়ন পেয়ে যাবা। আচ্ছা,
গেল। স্থিতিস্থাপক ক্লান্তি এটা সম্পর্কে ধারণা দেন কে? কেলভিন। কেলভিন ক্লান্তি সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, এই ক্লান্তিটা কি? মেয়েরা যারা আছো, তোমরা অনেকে রাবার ব্যান্ড পড়তে ছোটোবেলা বা এখনও পড়ো হয়তো বা, সেগুলো কি আজন্ম ব্যবহার করা যায়? রাবারগুলো একসময় লুজ হয়ে যায় না, চুলে বাঁধার রাবার ব্যান্ডগুলো? তার মানে কি ওই রাবারটার স্থিতিস্থাপক ক্লান্তি চলে আসছে, এখন আর সে স্থিতিস্থাপকতা দেখাতে চাচ্ছে না। অনেক কাল দেখাইছি, আর কত, এখন তার ক্লান্তি চলে আসছে। এটি স্থিতিস্থাপক ক্লান্তি, এটা রাখা দেন কেলভিন। শেষ। চলো সামনে আগে। বিকৃতি খুব সিম্পল জিনিস। দেখো এখানে একটা তার আছে, মনে করো এল দৈর্ঘ্যের। কেমন? তুমি টান দিয়ে এটাকে লম্বা করছো, কতটুকু? ছোট হাতের এল পরিমাণ লম্বা করছো। তাহলে এর বিকৃতি হবে ছোট হাতের এল বাই বড় হাতের এল। এবার আমাকে বলে ফেলো বিকৃতির একক কি? কোনো একক নাই, কারণ একই জাতীয় রাশির অনুপাত। এটার মাত্রা কি? কোনো মাত্রা নাই, একই জাতীয় রাশির অনুপাত, তাই না? সো আমরা এইভাবে বের করে ফেলতে পারি। তাহলে এল হচ্ছে এখানে তার আদি দৈর্ঘ্য এইটুকু, আর যেটুকু বৃদ্ধি করছো সেটাকে ছোট হাতের এল, সেটা উপরে দিবা। তাহলে হয়ে গেল। বিকৃতি আছে 3 রকমের। দৈর্ঘ্য, কৃন্তন, দেখো অনেকগুলো নাম, কৃন্তন, আকার, মোচর, দেখছো? সো একটা বইয়ের ক্ষেত্রে তুমি এই আকার বিকৃতি বুঝতে পারবা। দেখো এখানে দেখতে পাচ্ছ কিনা, এই যে একটা বস্তু ছিল, এটাকে তুমি উপর থেকে বল প্রয়োগ করতেছো, তখন এটার আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে তুমি বলতে পারো আকার বা কৃন্তন বিকৃতি। আর আয়তন মানে কি? তোমাকে আমি ধরো একটা বল দিলাম, তুমি বলটাকে চাপ দিয়ে ছোট বানাই ফেলছো, বুঝছো? মানে ধরো আগে এত বড় বল ছিল তোমার, তার আদি আয়তন ছিল ভি, তুমি চাপ দিয়ে একটু বানাই ফেলছো, তার আয়তন কমছে কতটুকু? ছোট হাতের ভি পরিমাণ আয়তন কমাই ফেলছো। তাহলে তার আয়তন বিকৃতি হবে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি, বুঝছো? যতটুকু পরিবর্তিত হবে সেটা উপরে ডিভাইডেড বাই আদি অবস্থাটা। আচ্ছা, এভাবে তুমি পড়ে ফেলতে পারো। কোনো বিকৃতির কোনো একক নেই, মাত্রা নেই, শেষ। সোজা, আমরা পারবো এগুলো, তাই না? দেখো এগুলো লিখছে। আচ্ছা, পীড়ন অলরেডি বলে ফেলছে ভাইয়া। দেখো পীড়নের প্রকারভেদ তো বিকৃতির মতোই, তাই না? দৈর্ঘ্য পীড়ন, আকার পীড়ন, আয়তন পীড়ন। এই আকারের আবার এই আগের নাম আকার, কৃন্তন, মোচর, ঠিক আছে? বললাম একক সবার একই রকম। এটার একক কী হয়? নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে একবারে কি বলা যায় রে? প্যাসকেল বলা যায়। এটা কিন্তু মেডিকেলে আসছে, বুঝছো? যে পীড়নের এসআই একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। আর এটাকে তুমি প্যাসকেলও বলতে পারো, মাত্রা শিখাই ফেলছি। তারপর আসো দেখি তো এই অঙ্কটা পারি কিনা। একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে, খুব ভালো কথা। তারের দৈর্ঘ্য এল দেওয়া আছে, তার উপরে এল লিখে নিলাম। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে। এবার বলছে অসহ পীড়ন। অসহ পীড়ন, পীড়নকে আমরা ধরো এস ধরলাম। আচ্ছা, এটা হচ্ছে এত। তারটির অসহ ওজন মানে, অসহ ওজন মানে কি? অসহ ভার। অসহ ওজন মানে অসহ ভার। আর তুমি ওজন বের করতে পারলে ভরও বের করতে পারবা, তাই না? কারণ ওজনকে 9.8 দিয়ে ভাগ করে দিলেই কি বের হয়ে যায়? ভর বের হয়ে যায়। যেমন ধরো আমার ওজন যদি আমি বলি 980 নিউটন, তাহলে আমার ভর কত? 100। তুমি 9.8 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কত কেজি হবে? 100 কেজি। এগুলো আমরা পারি। আচ্ছা, যাক আমরা দেখি অঙ্কটা কেমন করলো। অসহ ওজন কীভাবে বের করছে দেখো। আমরা একটু আগে পড়ে আসছি যে অসহ পীড়ন এস ইজ ইকাল টু, যখন অসহ পীড়ন ধরলাম, এফ যদি আমি অসহ ভার বা ওজন ধরি, ডিভাইড বাই এ। এই সূত্রটা একটু আগে লেখা ছিল, তোমাকে বের করতে বলছে অসহ ওজন। তাহলে তুমি কি করবে? অসহ পীড়ন আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে গুণ করে দিবা। এবার এই গুণ দেখে যারা বলবো যে ভাই পারি না, সেটা কিন্তু হবে না। এরকম একটা দুইটা অঙ্ক কিন্তু চলে আসতেই পারে যেখানে তোমার এরকম গুণ টুন করতে হবে। দেখো এটা কিন্তু ইজি আছে। প্রথমে তুমি সূচকের হিসাবটা করে ফেলো। 10⁻8 10⁻6, তাহলে কি থাকতেছে? 10 স্কোয়ার, তাই তো? আর 2.45, এটাকে তুমি 2.5 ধরে নাও সহজ করতে। 2.5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 5 হবে। তো তুমি তো একটু বেশি ধরে নিছিলে, রাইট? তুমি একটু বেশি ধরে নিছিলা, এবার একটু কমাই নাও, 5 থেকে একটু কমাই নাও, 4.9। সো অপশন দেখে তুমি চিনতে পারলেই তো হলো, তাই না? তো আমরা তার অসহ ওজন বা অসহ ভার বের করে ফেলছি। এবার অসহ ভর বের করতে গেলে কী করবো? 9.8 দিয়ে ভাগ করে দিব। এই 4.9কে আগে 10 স্কোয়ার দিয়ে গুণ করে নাও, তাহলে কত হবে বলো? গুণ করার দরকার নাই। দেখো 4.9, এটাকে 9.8 দিয়ে কাটাকাটি করলে নিচে 2 থাকে, উপরে 1 থাকে, তাই না? তাহলে 10 স্কোয়ার মানে কত? 100। 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত কেজি হবে? 50 কেজি। কত ইজি অঙ্ক, অবশ্যই পারবো আমরা। আচ্ছা চলো হুকের সূত্র দেখি। হুক একটা কথা বললেন, হুক বললেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। যত বেশি বিকৃতি ঘটাবা, যত বেশি বিকৃতি ঘটাতে চেষ্টা করবা, তত বেশি পীড়ন উঠতে থাকবে তোমার হাতের দিকে। যত বেশি বিকৃতি ঘটাবা তত বেশি পীড়ন। বিকৃতি ঘটাচ্ছ না, পীড়ন কোত্থেকে আসবে? পীড়ন তো তুমি চাপ
দিলে তারপরেই না পীড়ন উঠবে, তাই না? আচ্ছা, সেটা বলছে, তবে অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার বাইরে গেলে এই স্থিতিস্থাপক ধর্মটাই বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, এবং আমরা তারপর কি করলাম, আমরা এই পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটা জেনে গেলাম। দেখো, পীড়ন আর বিকৃতি যেহেতু সমানুপাতিক, একটা ধ্রুবক নিলাম, আর পরে এই যে বিকৃতিকে এই পাশে পাঠিয়ে দিলাম, পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এবং এই ধ্রুবককে আমরা কি বলি রে, এই ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলি বা স্থিতিস্থাপক মানাঙ্ক বলি, বুঝছো? আচ্ছা, তাপমাত্রা বাড়লে দেখো কার কার উপর ডিপেন্ড করে স্থিতিস্থাপক গুণাঙ্ক, পদার্থের প্রকৃতির উপর ডিপেন্ড করে, তাপমাত্রার উপর ডিপেন্ড করে, ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাপমাত্রা এবং পদার্থের প্রকৃতি। সব পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক একরকম না, আবার একই পদার্থের একই টেম্পারেচারে স্থিতিস্থাপক গুণাঙ্ক একরকম হবে, অন্য টেম্পারেচারে অন্যরকম স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবা। তাপমাত্রা বাড়লে তাহলে কেমন হবে তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, সে তার স্থিতিস্থাপক গুণাঙ্ক হ্রাস পাবে, তার স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পেয়ে যাবে তুমি যদি তাপমাত্রা অনেক বাড়ায় দাও। আচ্ছা, একক ক্ষেত্রফলের উপর যত গুণ বল প্রযুক্ত হবে বিকৃতিও তত গুণ হবে। যত বল দিবা ততই তো বিকৃতি ঘটবে, এটাই তো স্বাভাবিক। যত বল দিবা তত বেশি বিকৃতি ঘটবে, বল দিবা না বিকৃতি ঘটবে না, ইজি ব্যাপার। পীড়ন বিকৃতির সম্পর্ক এগুলো এখানে লাগতেছে না, তোমার গ্রাফ টাফ লাগবে না। অসহ পীড়নের সংজ্ঞা অলরেডি আমরা পড়ে ফেলছি, ব্রেকিং স্ট্রেস মানে কি পড়ে ফেলছি। ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, কেন? কারণ রাবারকে তো তুমি বাঁকাইতে পারতেছো, বিকৃতি ঘটাইতে পারতেছো, ইস্পাতকে তো অলমোস্ট বাঁকাইতেই পারতেছো না, পূর্বের অবস্থায় ফিরে আসা তো দূরে থাক। হ্যাঁ, আর তাই ইস্পাতকে আমরা বেশি স্থিতিস্থাপক বলছি, বুঝছো? ইস্পাত রাবার থেকে বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, এখানে প্রমাণ করে দেখাইছে যে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হয়, আর যে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি সে তত বেশি স্থিতিস্থাপক। কেমন? আচ্ছা, এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক আসো, অলরেডি পড়ে ফেলছি। এই গুণাঙ্ক মানে কি? পীড়ন আর বিকৃতির অনুপাত, তাই তো? পীড়ন বিকৃতি স্কেলার রাশি, তাই স্থিতিস্থাপক গুণাঙ্ক স্কেলার রাশি। একক কি হবে রে? বিকৃতির কি কোনো একক আছে? নাই। তাহলে পীড়নের একক যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক তাই। পীড়নের একক পড়ে আসছি আমরা নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। পীড়নের মাত্রা যেটা পড়ে আসছি এটা, সেটাই হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। একদম ইজি, তাই না? পীড়ন আর বিকৃতি যেরকম 3 প্রকার ছিল, স্থিতিস্থাপক গুণাঙ্কও কিন্তু 3 প্রকার। কি প্রকারে? একটা ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক, যেটাকে তুমি বলতে পারো দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাই না? ইয়ং ব্যাপারটা আবিষ্কার করছে, তো এটা ইয়ংয়ের গুণাঙ্ক বলি, এটা দৈর্ঘ্যের সাথে রিলেটেড। তারপর দেখো দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তা বলতে ওই যে আকার, কৃন্তন বা মোচর, ওই রিলেটেড, এটা বুঝিয়েছে। আরেকটা হচ্ছে আয়তন। সো বিকৃতি, পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্কের যে 3টা টাইপ আছে, নাম কিন্তু সেম অলমোস্ট, তাই না? ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখো, ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্কতে যাওয়ার আগে একটা তথ্য যেটা একটু আগে আমি বলতে আসলে ভুলে গিয়েছিলাম, এখন বলে ফেলি, না তো আবার ভুলে যাব। সম দিকধর্মী আর অসম দিকধর্মী বলে 2টা জিনিস আছে। এই জিনিসগুলো আসলে কি? দেখো, যদি এমন হয়, ধরো একটা ধাতব তার, এটা ধরো একটা ধাতব তার, এই ধাতব তারের সব জায়গাতে তার স্থিতিস্থাপকতার, ইস্পাতের ধরো একটা ধাতব তার, এর সব দিকে স্থিতিস্থাপক ধর্ম একই রকম আছে, এদিকে বেশি এদিকে কম, ব্যাপারটা এরকম না, কেমন? বা ধাতব দ্বন্দ্ব, তার ক্ষেত্রে সব দিকে স্থিতিস্থাপক ধর্ম সেম আছে, তখন তুমি তাকে বলবা সমদিকধর্মী বস্তু। আচ্ছা, আর যদি এমন হয়, ধরো এটা একটা কাজ, কোয়ার্টাজ কাজ বা হচ্ছে সৈন্ধব লবণ, আচ্ছা এক ধরনের লবণ আর কি। ওদের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি? এইখানে স্থিতিস্থাপক ধর্ম ধরো বেশি, এখানে আবার কম, এখানে বেশি এখানে কম, মানে ঠিক ঠিকানা নেই, এক এক দিকে স্থিতিস্থাপক ধর্ম এক এক রকম। একটা বস্তু যদি এরকম অবস্থা থাকে, তখন তাকে বলতে পারি কি বলো, তখন আমি তাকে বলতে পারি হচ্ছে অসমদিকধর্মী বস্তু। হ্যাঁ, আর হচ্ছে এই তো, তাহলে এক্সাম্পল বলে ফেললো ভাইয়া। সমদিকধর্মী বস্তুর এক্সাম্পল কি? তার বা ধাতব দ্বন্দ্ব। আর অসমদিকধর্মী বস্তুর উদাহরণ কি রে? কোয়ার্টাস বা সৈন্ধব লবণ। আচ্ছা, এটা অন্য বইয়ের তথ্য। ওকে, আমরা পরে আসি। আমরা যেটা পড়তেছিলাম, আমরা বলতেছিলাম ইয়ংয়ের গুণাঙ্ক নিয়ে কথা। ইয়ংয়ের গুণাঙ্ক মানে তো তুমি দেখতেই পাচ্ছ, অনুদৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, সব কিছু সেম। এই যে এখানে রাশি হিসেব করে দেখাইছে, এটা একটু দেখে রাখবেন আপনারা। পীড়ন আর বিকৃতি হিসেব নিকেশ করে ক্ষেত্রফল A = পাই আর স্কোয়ার বসিয়ে, F = mg বসিয়ে সমীকরণটা এমন হয়। ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, দেখো 2 × 10⁻11, ছকের মধ্যে এটাকে দেওয়া হচ্ছে 20 × 10⁻10। একই কথা না? একই কথা। সো দুইটাকেই তুমি সত্য মানবা। এবার আসো, তুমি ধরো একটা তারকে F বল প্রয়োগ করে ছোট হাতের L পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছো, তাহলে তোমার কৃত কাজ কত হবে? কৃত কাজ আমরা কিভাবে হিসাব করতে পারি রে? কৃত কাজ হিসাব করতে পারি কতটুকু কাজ করছো, কতটুকু বল প্রয়োগ করছো এবং তাতে কতটুকু স্মরণ হয়েছে, তাই তো? এবার F = কি লেখা যায় জানো? F =
হিসেব নিকাশ করে লেখা যায় ইয়ংয়ের গুণাঙ্ক ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই এল। এফ ইজিক্যাল টু লেখা যায় এটা, বুঝছো? এফ ইজিক্যাল টু কি এইটা, আর ইন্টু ছোটো হাতের এল। তাহলে এইটা ইজিক্যাল টু কি এরকম দাঁড়াচ্ছে না সমীকরণটা? এই সমীকরণটা একটু দেখে রাখতে পারো। ডব্লিউ ইজিক্যাল টু হাফ ইন্টু, এখানে একটা হাফ আসবে হিসেবের জন্য, হাফ ওয়াই এ এল, ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইড বাই বড় হাতের এল। আচ্ছা, আবার এটাকে তুমি কীভাবে হিসাব করতে পারো? এই সমীকরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কৃতকাজ ইজিক্যাল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। মাথায় রাখতে হবে, অঙ্ক থাকতে পারে ছোটোখাটো অঙ্ক, পীড়নের মান বের করে বিকৃতির মান বের করে গুণ করে হাফ করে দিবা, তোমার কৃতকাজ পেয়ে যাবা। আচ্ছা, এখান থেকে একবার আসছিল অঙ্ক, হ্যাঁ, একটু বড় টাইপের ছিল এবং আনফর্চুনেটলি ওই অঙ্কের কোনো অ্যান্সার মিলে নাই, সো ব্ল্যাঙ্ক ছিল অ্যান্সারটা, পচা অঙ্ক ছিল। আচ্ছা, মাঝে মধ্যে এরকম সোজা সোজার ভিড়ে কয়েক বছর হঠাৎ হঠাৎ এরকম একটা দুইটা পচা অঙ্ক দিয়ে দেয়। আচ্ছা, সেগুলো নিয়ে না ভাবলেও চলবে। দুই একটা প্রশ্ন, 20টা প্রশ্নের মধ্যে দুই একটা প্রশ্ন দেখবে এরকমই, যেন তুমি একদম জীবনে না দেখো, জীবনে না পারো, এরকম প্রশ্ন আসবে। সেটা নিয়ে আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে বাকি যে 18-19টা প্রশ্ন আছে, যেগুলো আমাদের একদম ফিজিক্সের বাকিগুলো একদম মুখে তুলে দিব, ওইগুলো যেন আমরা পারি। কেমন? আচ্ছা, ইয়ংয়ের গুণাঙ্ক, ওয়াইয়ের মাত্রা পারবো না আমরা? এগুলো তো পড়েই ফেলছি। স্থিতিস্থাপক গুণাঙ্ক আর পীড়নের মাত্রা আর চাপের মাত্রা একক সব সেম, তাই না? ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক আছে, কিন্তু পানির ইয়ংয়ের গুণাঙ্ক নাই কেন তোমরা বলো? ইয়ংয়ের গুণাঙ্ক থাকে হচ্ছে অনুদৈর্ঘ্য, বিকৃতি, অনুদৈর্ঘ্য, পীড়নের ক্ষেত্রে। পানির আবার দৈর্ঘ্য আছে নাই তো, তাহলে ওর এটা থাকবে না, ওর শুধু আয়তন আছে, তাই না? তাহলে ওর আয়তন গুণাঙ্ক থাকবে। আচ্ছা, দেখি তো এই অঙ্ক পারবা কিনা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে এটা, তাই না? তাহলে এটা এর মান দেওয়া আছে। ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে, তার মানে ও কি বলেছে? ছোট হাতের এল ইজিক্যাল টু কি বলছে? বড় হাতের এল, তাই না? দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে। আর এখানে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে কত বল, এফ ইজিক্যাল টু হোয়াট। সো আমরা একটু আগে সূত্রটা শিখে ফেলছি না, এফ ইজিক্যাল টু ওয়াই এ ছোট হাতের এল বাই এল বড় হাতের এল। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী তুমি মান বসায় তারপর হিসাব করে ফেলতে পারবা। আমি কয়েকটা হিসাব করে দেখাইছি, আশা করি এগুলো পারবা। প্রথমে সূচকের ঝামেলা সেরে ফেলবা, ঠিক আছে? পরে এই অন্য গুণগুলো করবা, হয়ে যাবে। দেখো, একটা তার ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারটা দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে, তাহলে ছোট হাতের এল ইজিক্যাল টু কী রে? ছোট হাতের এল ইজিক্যাল টু হচ্ছে 15/100 ইন্টু বড় হাতের এল। ছোট হাতের এল ইজিক্যাল টু এই ভ্যালুটা তুমি বসাবা, কেমন? আচ্ছা, পীড়ন নির্ণয় করতে বলছে, পীড়ন। তো তুমি জানো ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ইজিক্যাল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, পীড়ন ইজিক্যাল টু এফ বাই এ। আচ্ছা, এখান থেকে হিসাব করে বের করে ফেলছে, দেখে দেখে করে ফেলতে পারবা। আচ্ছা, তারপর কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, আচ্ছা ছোট অঙ্ক, ইঞ্জিনিয়ারিংয়ে আসছে বলে যে মেডিকেল আসতে পারে না, ব্যাপারটা এরকম না, মুখে তুলে দেওয়ার মতোই অঙ্ক। দেখো, সমান ভরের দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত, সো আমরা ব্যাসার্ধের অনুপাত R1:R2 ধরে নিতে পারি 1/2। সমান বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এফ এখানে দুইটার ক্ষেত্রেই সমান। দৈর্ঘ্যের অনুপাত কত দেওয়া আছে? L1:L2 হচ্ছে 3:1, তাই তো? এবার ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে বলছে। মনে করে দেখো, ইয়ংয়ের গুণাঙ্কের সাথে এই সমীকরণটার দিকে তাকাও। ইয়ংয়ের গুণাঙ্ক y ইজিক্যাল টু আমরা লিখতেছি হচ্ছে কি এফ বড় হাতের এল ডিভাইড বাই এ ছোট হাতের এল, তাই না? এটা লিখতেছি না? এবার দেখো তো, ক্ষেত্রফলের সাথে y এর সম্পর্ক কীরকম জানি বলবা, ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্কের সম্পর্ক কীরকম জানি বলবা, ব্যস্তানুপাতিক, তাই না? এখন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকম করে y1/y2 ইজিক্যাল টু L2/L1, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে A2/A1। তুমি বলবো ভাই তাহলে বল গেল কই? বল তো তারা দেখো সমান দৈর্ঘ্য, এল সমান আর এফ সমান, তো এগুলো সমান থাকায় অনুপাত করতে গেলে এগুলো তো বাদ পড়েই যাবে, তাই না? এখন দেখো তাদের ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত, তারপর জাস্ট তুমি এগুলো বসাবা। L2/L1 কত? 1/3, তাই তো? আর A2/A1 তো দেওয়া নাই, তোমার দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখান থেকে তুমি কি বের করে নিবা? ক্ষেত্রফলকে তুমি লিখতে পারো হচ্ছে কীরকম, πr² πr2² বাই πr1², তাই না? এরকম লিখতে পারো। তারপর পাই কাটা, স্কোয়ার রইলো শুধু। R1 R2 মান তো তুমি জানো, আর R2/R1 ইজিক্যাল টু কত তোমার বলো? 2/1, উপরে যেহেতু R2, এটাকে স্কোয়ার করতে হবে, তাই না? এই যে ওই অঙ্ক করা আছে, এবার বাকিটুকু দেখে নাও, অনুপাত কিন্তু তুমি বের করে ফেলতে পারবা।
বুদ্ধি থাকলে বেশিক্ষণ সময় লাগবে না এগুলো করতে। বইয়ের যে অঙ্কগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা দেখবেন কষ্ট করে। এটা পারবেন না, একদম সূত্রে খালি মানগুলো বসাবেন এবং হিসাব করে নেবেন। আসেন, কৃন্তন বা দৃঢ়তা বা কাঠিন্যের গুণাঙ্ক পারবেন, সমীকরণ দেখে পারবেন তাই না? কৃন্তন পীড়ন বাই কৃন্তন বিকৃতি। দেখেন, কৃন্তন বিকৃতিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে প্রকাশ করি, কেমন? থিটা দিয়ে। আর পীড়ন মানে তো F/A। আর কৃন্তন গুণাঙ্ককে আমরা N দিয়ে প্রকাশ করতেছি। মেডিকেলে কিন্তু এগুলো আসে যে কোনটাকে কি দিয়ে প্রকাশ করে, একটু ভালো মতন দেখে রাখতে হবে। লোহার কাঠিন্যের গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, ইয়ংয়ের গুণাঙ্ক না কিন্তু। তাহলে দেখেন আমাদের কৃন্তন গুণাঙ্কের আরেক নাম কিন্তু কাঠিন্যের গুণাঙ্ক, 7.7 × 10 পড়ে ফেললা। আয়তন গুণাঙ্ক, আসো কীভাবে বের করবা? আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, তাই না? হিসেব নিকেশ সব আগের মতো সেম। আচ্ছা, এবার এখানে পানির আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, একটু মেমোরাইজ করে ফেলবেন, লাগবে 0.2 × 10 Nm/m²। এইগুলো একটা ছক আছে, ছক থেকে তো পড়বোই, যেগুলো বইতে একবার লিখে দিয়েছে সেটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা আরেকবার পড়বো, কেমন? আচ্ছা, এবার আসো সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। কম্প্রেস করা মানে কি? অলরেডি ভাই কিন্তু এটা পড়াই ফেলছে। কম্প্রেস মানে চাপ দিয়ে আয়তন কমিয়ে ফেলা, তাই না? তাই কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা আয়তন গুণাঙ্কের একটা বিপরীত রাশি। তাহলে আয়তন গুণাঙ্ককে আমরা কে দিয়ে প্রকাশ করছি? আর কম্প্রেসিবিলিটিকে আমরা সি দিয়ে প্রকাশ করতেছি। সো সি ইজ ইকুয়াল টু লিখা যায় 1/k, কেমন? আচ্ছা, সো 1/k করলে তুমি পেয়ে যাবা তার সংনম্যতা। এখন তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে, এই জন্য আয়তন গুণাঙ্ককে আমরা অনেক সময় অসংনম্যতা নামে ডাকি। আয়তন গুণাঙ্ককে কী নামে ডাকি? অসংনম্যতা। ওকে, ফাইন। দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন লেখা। কঠিন পদার্থের ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, কৃন্তন গুণাঙ্ক, 3 প্রকার গুণাঙ্ক সবগুলোই আছে। তরল বায়বীয়ের ক্ষেত্রে শুধুমাত্র কি আছে রে? আয়তন গুণাঙ্ক আছে, বুঝছো? ছকের মধ্যে এটার প্রমাণ তুমি দেখতে পাবা। দেখো ছকে, এই ছকের মধ্যে পানি, পারদ এবং গ্লিসারিন, এই 3টা খালি তরল। দেখো, এই তরলগুলার একটারও কিন্তু ইয়ংয়ের গুণাঙ্ক নাই, একটারও দৃঢ়তার গুণাঙ্ক নাই। তাহলে এদের আয়তন গুণাঙ্কটা আমরা পড়ে ফেলবো। এখন এই ছকটা আসলে কি করা উচিত আমাদের? এই ছকটা থেকে আসলে প্রশ্ন আসছে আগে, বেশ কয়েকবার আসছে, তাই এই ছকটা আমাদের পড়তে হবে। তুমি খেয়াল করো, এখানে তোমার সূচকটা তোমাকে প্যারা দিচ্ছে, বাট সূচকটাকে তুমি বাদ দিয়ে ফেলবা, কারণ এখানে যত সূচক আছে সবই 10⁻10। তাহলে সূচক আমাদের আলাদা করে মনে রাখতে হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কথা। এখন খালি সবার জন্য একটা একটা করে সংখ্যা। খুব ইম্পর্টেন্ট যদি বলো তাহলে আমি বলবো ইয়ংয়ের গুণাঙ্ক সবগুলাই খুব ইম্পর্টেন্ট। কিন্তু আগের বছর মেডিকেলে একবার দৃঢ়তার গুণাঙ্ক থেকেও আসছে, আয়তন গুণাঙ্ক থেকেও আসছে। আর ইয়ং মানে ধরো দেওয়া ছিল এরকম করে কয়েকটা রাশির ক্ষেত্রে কোনটার দৃঢ়তার গুণাঙ্ক ভুল, 4টা অপশন ছিল। সো তুমি কোনটার সাথে ম্যাচ করে না এরকম করে দাগাই ফেলতে হবে সঠিকটা আর কি। সো এটা একটু পড়তে হবে, কিছু করার নাই। একবারে তো সব মনে থাকবে না, তুমি যখন প্রথমবার পড়বা মেক শিওর করো সবগুলো ইয়ংয়ের গুণাঙ্ক তোমার মনে থাকে। এবং দেখো সোজা আছে কিন্তু সবগুলা, ইস্পাত, লোহা, নিকেল সবগুলা 20-20-20 শেষ তো। আরেকটা আছে সুন্দর, পিতল, সেটা 10। আচ্ছা, তামা 12.6, অ্যালুমিনিয়াম 7। অ্যালুমিনিয়ামে দেখো, আচ্ছা অ্যালুমিনিয়াম 7, ঠিক আছে। সীসা 1.6, কাঁচ হচ্ছে 6। তাহলে বলো তো এখানে সব থেকে বেশি স্থিতিস্থাপক কোনটা, যার ইয়ংয়ের গুণাঙ্ক সব থেকে বেশি? মানে ইস্পাত, লোহা, নিকেল এগুলো কিন্তু অনেক বেশি স্থিতিস্থাপক। একটা প্রশ্ন কিন্তু মেডিকেলে আসছিল, কোনটা সব থেকে বেশি স্থিতিস্থাপক পদার্থ? লোহা, কাঁচ, কোয়ার্টার্স এরকম ছিল। সো অপশন উত্তর কিন্তু লোহা হবে, কারণ আমরা দেখছি লোহার স্থিতিস্থাপক গুণাঙ্ক সব থেকে বেশি। আচ্ছা, তাহলে আমরা এই ছকটা পড়ে ফেলবো নিজেদের দায়িত্বে। আসো, স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি। একটু আগে দেখলা না যে কোনো একটা বস্তুকে প্রসারিত করতে তুমি কাজ করছো, কৃত কাজ বের করলাম না আমরা, হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি, এভাবে আমরা কাজ বের করলাম। তো কাজ যদি করো সেই কাজ তো নষ্ট হয়ে যাবে না, সেটা তো জমা থাকবে বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে। তো সেই সঞ্চিত শক্তিটাই আমরা হিসেব করব। দেখো, কৃত কাজ যেহেতু, আচ্ছা, কৃত কাজ ইকুয়াল টু হাফ ইন্টু প্রযুক্ত বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি, কেমন? এটা থেকে কিন্তু আমরা এটা লিখেছিলাম যে হাফ ইন্টু YAL/L, এটা ছিল প্রযুক্ত বলের সূত্র, আর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ছোট হাতের L। গুণ করে কিন্তু আমরা কাজ কত পাইছিলাম বলো? হাফ ইন্টু YA ছোট হাতের L² বাই বড় হাতের L, কেমন? এই কৃত কাজটাই তার মধ্যে সঞ্চিত থাকবে। আচ্ছা, একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বললে ওই যে কৃত কাজ ছিল কত? হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। সো এটাই একক আয়তনে সঞ্চিত শক্তি। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা থেকে অঙ্ক আসতে পারে পরীক্ষাতে। একক আয়তনে সঞ্চিত শক্তি কত? দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি বের করে হাফ দিয়ে গুণ করে দিবা, হয়ে যাবে। চলো আগাই।
শক্তি ঘনত্ব হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, দেখছো একই টাইপের জিনিসপত্র। আচ্ছা, বল ধ্রুবক, কার বল ধ্রুবক রে? স্প্রিংয়ের বল ধ্রুবক। দেখো এটা আগেও আমরা বিভিন্ন জায়গায় পড়েছি। স্প্রিংয়ের বল ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি? আমরা জানি যে স্প্রিংয়ে ক্ষেত্রে কে মানে এফ সমানুপাতিক মাইনাস এক্স, তাই না? স্প্রিংয়ের ক্ষেত্রে পড়াইছি, এটা তোমরা পারো জানি। সো লেখা যায় এফ ইজ ইকাল টু কে এক্স, কে হচ্ছে এখানে বল ধ্রুবক। সো কে ইজ ইকাল টু এফ বাই এক্স। এফ বাই এক্স হলে তার একক কি বলো? নিউটন পার মিটার। নিউটন পার মিটার। কে এর মাত্রা কী হবে? এমটি ইনভার্স টু। খুব ইম্পর্টেন্ট, পারতে হবে। আর স্প্রিং ধ্রুবক নিয়ে কাজ ক্ষমতা শক্তিটা বলছি, সব জায়গায় বলছি, তাই না? আচ্ছা, স্প্রিংয়ের দেখো ইস্পাতের অনমনীয়তা মানে কি রে? মানে হচ্ছে খুব দৃঢ় ইস্পাত, তাই না? এই অনমনীয়তা তার অনেক বেশি, তাই স্প্রিং তৈরিতে আমরা ইস্পাত ব্যবহার করি। আচ্ছা, কারণ যে যত বেশি অনমনীয় সে তত বেশি স্থিতিস্থাপক। স্প্রিং স্থিতিস্থাপক হোক, আমরা এটাই চাই। স্প্রিংকে কয়ভাবে সমবায় করতে পারো? দুইভাবে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। আমি যদি বলি কোষকে, বৈদ্যুতিক কোষকে কতভাবে সমবায় করতে পারো? অ্যান্সার শুড বি তিনভাবে, তাই না? শ্রেণী, সমান্তরাল, মিশ্র। কিন্তু যদি বলি স্প্রিংকে কয়ভাবে করতে পারো? দুই ভাগে, শ্রেণী আর সমান্তরাল। ওকে, এখন দেখি এদের যে তুল্য বল ধ্রুবক, সেই তুল্য বল ধ্রুবকটা কি ধারকের হিসেবের সাথে মিলে? ধারকত্বের ক্ষেত্রে তুল্য ধারকত্ব বের করছি আমরা, আবার রোধের ক্ষেত্রে মানে তুল্য রোধ বের করছি। দেখি এটা কার সাথে মিলে। দেখো দেখো এখানে লিখে দিচ্ছে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য বল ধ্রুবকের মান, আচ্ছা তুল্য বল ধ্রুবকের বিপরীত মানের সমষ্টি, তুল্য বল ধ্রুবকের আচ্ছা বুঝছো তো ব্যাপারটা। শ্রেণীর ক্ষেত্রে যুক্ত করলে এরকম হয়, মানে 1/, দিয়ে লিখবা শ্রেণীর ক্ষেত্রে। সেটা কার সাথে মিলতেছে? ডেফিনেটলি রোধের সাথে মিলতেছে না, এটা হচ্ছে আমাদের ধারকের হিসেবের সাথে, ধারকত্বের সাথে মিলতেছে। রোধের ক্ষেত্রে তো আমরা এরকম করে লিখি না, 1/RP ইজ ইকুয়াল টু, মানে প্যারালালি যদি রাখো 1/R1 প্লাস 1/R2। রোধের ক্ষেত্রে তুল্য রোধ আমরা এমনি হিসাব করি, বাট দেখো এদের ক্ষেত্রে দেখো সমান্তরালে রাখছে, বল ধ্রুবক কেমনি হিসাব করছে? খালি যোগ করে, তাই না? রোধের ঠিক উল্টা হচ্ছে এইটা। এটুকু আমাদের মাথায় ঢুকলো, চলো আগাই। স্প্রিংয়ের শক্তি, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, একটা গুটি বা পাথর যত হালকা হয় সেটি তত জোরে নিক্ষিপ্ত হয়। খুব ইজি কথা, কাজ ক্ষমতা শক্তিতে আপনাদেরকে পড়াইছি, যার ভর যত কম, যে যত বেশি হালকা তার গতিশক্তি তত বেশি হবে। তত জোরে নিক্ষিপ্ত হয় বলতে এখানে গতিশক্তিকেই বুঝিয়েছে, বুঝছেন? সো যে যত হালকা সে তত জোরে নিক্ষিপ্ত হবে, তার গতিশক্তি তত বেশি হবে। আচ্ছা, এই স্প্রিং থেকে অঙ্ক আসবে না আশা করা যায়, এগুলোর অঙ্ক আসবে না। পয়সন অনুপাত, আচ্ছা পরে করতেছি, এগুলো আসবে না। দেখেন আমরা এখন পড়বো হচ্ছে পয়সনের অনুপাত। কি অদ্ভুত নাম, তাই না? পয়জন, পয়জন মানে বিষ। আচ্ছা, বাপ মার নাম খুঁজে পাই নাই। আচ্ছা, পয়জনের অনুপাতটা কী রে? পয়জন দেখলো যে একটা তারকে যদি টান দিয়ে লম্বা করি তাহলে সেই তারটা আবার প্রস্থে চিকনা হয়ে যায়। এই তাহলে একই সাথে তার প্রস্থ বিকৃতিও ঘটতেছে, আবার দৈর্ঘ্য বিকৃতিও ঘটতেছে, এবং তাদের মধ্যে একটা অনুপাতও পাওয়া যায়, তাই না? তুমি যদি পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি অনুপাত করে দাও তাহলে একটা ধ্রুবক পাবা, সেই ধ্রুবকটাকেই আমরা বলতেছি পয়সনের ধ্রুবক। ওকে, বা পয়সনের অনুপাত। আচ্ছা, তাহলে কেমন করে মনে রাখবো আমরা যদি এটাকে দৈর্ঘ্য বিকৃতি বা পার্শ্ব বিকৃতি বলি তাহলে কিন্তু হবে না। দেখো পয়সন না, নামের মধ্যে পয়সন আসছে উপরে, তাহলে পার্শ্ব থাকবে। পয়সনের অনুপাতে পার্শ্ব বিকৃতি উপরে থাকবে, কেমন? আচ্ছা, দেন দেখো নর্মালি কি হয়, নর্মালি একটা তারকে তুমি যদি টান দিয়ে লম্বা করো তাহলে তার এল তো বৃদ্ধি পাইলো, দৈর্ঘ্য তো বৃদ্ধি পেলো, তাই তো? বাট তার ব্যাসার্ধ কেমন হলো? ব্যাসার্ধ কমে গেল না? তারটা তো চিকনা হয়ে যাবে। একটা মোটা তারকে টান দিয়ে তুমি লম্বা করছো, তার এল বাড়ছে, আর সে তো চিকনা হয়ে যাবে, তার ব্যাসার্ধ আর তো কমে যাবে। তাহলে দেখো এল যদি বাড়ে তাহলে আর কমে, তাই না? আবার তুমি যদি তারটাকে সংকুচিত করো তার আর বাড়বে কিন্তু এল কমতেছে। তাহলে দেখলাম যে নর্মালি একটা বাড়লে আর একটা কমে যায়। এই জন্যে পয়সনের অনুপাতটার একক আছে? কোনো একক নাই, দুটা বিকৃতির অনুপাত, একক কি থাকবে? সো এটার মান হয় এরকম, এটা ঋণাত্মক হয়, এই জন্য সামনেই মাইনাস দিয়েছি, দেখছো? যেহেতু একটা ধনাত্মক হলে একটা ঋণাত্মক। পয়সন অনুপাত শুধুমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য, কেন? কারণ দৈর্ঘ্য প্রস্থ এটা শুধুমাত্র কঠিন পদার্থের থাকে, তাই তো? আচ্ছা, এটা নর্মাল মান কত হয় রে? -1 থেকে হাফ, -1 থেকে হাফ, এগুলো কিন্তু মেডিকেলে আসছে। পয়সন অনুপাতের মান কত হয়? -1 থেকে হাফ। আচ্ছা,
তবে আমরা সাধারণত যে বস্তুগুলো দেখি ওইগুলোর ক্ষেত্রে পয়জনের মান 0 থেকে হাফের মধ্যে হয়, 0 থেকে হাফের মধ্যে হয়, বুঝছো? বাস্তব মানের সীমা হচ্ছে 0 থেকে হাফ, ওকে। এবং প্রকৃতপক্ষে দেখা যায় এটার মানটা 0.2 থেকে 0.4 পর্যন্ত থাকতেছে। এখন দেখেন এখানে তামার পয়জন অনুপাত দেওয়া আছে, তামাতে তো আছে 3, তাই তো 0.33, তামার পয়জন অনুপাত 0.33, কিন্তু আবার দেখবেন ছকে এসে হয়ে গেছে 0.34। তাহলে আমরা কোনটা দাগাবো? টেনশন করার কোনো কারণ নাই, দুইটা একসাথে অপশনে থাকবে না, থাকলে আল্লাহর নাম নিয়ে একটা দাগাই ফেলবেন, কেমন? তবে আশা করা যায় টিচার ছক থেকে এই প্রশ্ন দিচ্ছে, তাই এটা দাগাই ফেলবেন, ওকে। দেন আচ্ছা, তাহলে বাকি পয়সন অনুপাতগুলো আমাদেরকে শিখতে হবে, কিচ্ছু করার নাই। দিস ইজ দ্য মানে স্যাডেস্ট পার্ট পড়াশোনা করার। তুমি তো একসময় ডাক্তার হবে, অনেক কঠিন কঠিন নাম মনে রাখবা না, ওষুধের নাম মনে রাখবা না, হাজার হাজার লক্ষ 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 ওষুধের নাম মনে রাখবা, সেটার একটা পরীক্ষা তোমার নেওয়া হচ্ছে যে তোমার কীরকম মুখস্থ থাকে, কীরকম মনে থাকে, হ্যাঁ। তো আপনারা এইগুলো পড়তে হবে, এই জন্যে এই মানগুলো, কিছু করার নাই। কারণ আপনি যখন ডাক্তার হবেন, তাই না, ধরেন আপনার কাছে রোগী আসলো, এবার আপনি বুঝতে পারছেন যে কী রোগ, কিন্তু ওষুধটা আপনার মনে নাই, আপনি বললেন যে একটু বসেন, আপনি বই খুলে খুলে খুঁজে খুঁজে ওষুধের নাম বের করলেন, তারপর রোগীকে বললেন, সেই রোগী আপনার কাছে আসবে না, তাই না? তাহলে মুখস্থের কিছুটা হলেও দরকারি দিক আছে। আচ্ছা, তো এগুলো একটু মুখস্থ করে চান্সটা পেয়ে যান, চান্স পাওয়ার পরে আর মনে রাখবেন না, মাথা থেকে ডিলিট করে দিবেন। চলো সামনে আগাই। আচ্ছা, পয়জন অনুপাতের অঙ্ক দেওয়া আছে, ধরো এই যে 2 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 1 মিটার দীর্ঘ কোনো তারের ব্যাস এত, দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে ব্যাস কমে গেছে এতটুকু, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এতটুকু, পয়জন অনুপাত বের করতে বলছে। খুব ইজি, তোমরা তো বিকৃতির ছোট ছোট অঙ্কগুলো পারবা, তাই না? প্রথমে বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি বের করবা, নিচে রাখলা, পার্শ্ব বিকৃতি উপরে রাখবা, শেষ, তাহলে তো হয়ে গেল। আলাদা আলাদা করে বের না করে তুমি এরকম করে সমীকরণ বানিয়ে নিতে পারো, তাহলে হিসাবটা একবারে করে ফেলতে পারবা, খালি মান বসাইছে, বুঝছো? দেখবা পারবা, আমি জানি। 5%, দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেয়েছে, পার্সেন্ট দেখলে ছেলে পেলেদের মাথা ঘুরে যায়। পার্সেন্ট মানে কি? 5% মানে কি? 5/100, তাই না, ইন্টু বড় হাতের এল, দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, মানে ছোট হাতের এল ইজ ইকুয়াল টু 5/100 ইন্টু বড় হাতের এল, এই মানে হচ্ছে 5%। সো এগুলো পারবা। চলো আগে, স্থিতিস্থাপক গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক, এগুলো জাস্ট একটু দেখে রাখতে পারেন, আই হোপ যে এগুলো থেকে অঙ্ক আসবে না। সো এগুলো একটু জাস্ট দেখে রাখতে পারেন সমীকরণটা কেমন। এখানে কি ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক আর পয়জন অনুপাতের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। আবার এখানে ইয়ংয়ের গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, পয়জন অনুপাতের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, একটু দেখে রাখলাম। এই প্রথম দুইটা ইম্পর্টেন্ট, পরের দুইটা ইম্পর্টেন্ট না, পরের দুইটা কঠিন। আচ্ছা, প্রবাহীর প্রবাহ, দেখেন প্রবাহী কি অলরেডি আপনারা জানেন, পদার্থকে কঠিন আর প্রবাহী দুই ভাগে ভাগ করলাম, প্রবাহীর মধ্যে তরল আর বায়বীয় দুটো জিনিস আছে। আচ্ছা, এবার দেখেন যেটা জানতে হবে আপনাকে এইখান থেকে, সান্দ্রতা বলে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে জেনে রাখো, একটা আদর্শ প্রবাহী তার সান্দ্রতা কীরকম হয়? থাকে না, সান্দ্রতা থাকে না, একটা আদর্শ প্রবাহী কোনো সান্দ্রতা থাকে না, ওকে। তবে প্রবাহী সান্দ্র অসান্দ্র দুই রকমই হতে পারে, আর অসান্দ্র হলে সেটাকে আদর্শ বলবো, তাই না? সান্দ্রতা ধর্ম কঠিন বস্তু গতিতে ঘর্ষণ ধর্মের মতো, তাহলে কঠিনের আমি যদি ধরো আমার হাত দুইটা ঘষি, এটাকে তুমি ঘর্ষণ বলবা, তাই না? কিন্তু তরলের দুইটা তলের মধ্যে বা আমার আশেপাশে বাতাস আছে, বাতাসের আমি যে স্তর কল্পনা করি, এই যে স্তর স্তর বাতাস, তাহলে বাতাসের স্তরের মধ্যেও ঘর্ষণ আছে না, এই ঘর্ষণটাকে আমরা সান্দ্রতা বলতে পারি। এটাকে আমরা বলি প্রবাহীর আঠাত্মতা, যে যত বেশি আঠালো তার সান্দ্রতা তত বেশি, ঠিক আছে? আচ্ছা, সামনে আমরা দেখব, তার আগে চলো আমরা প্রবাহীর প্রকারভেদ পড়ে নেই। দেখো এই অংশটা তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে, উল্টাপাল্টা লাগতে পারে, আমরা চেষ্টা করবো যেন আর উল্টাপাল্টা না লাগে। দেখো কোন শব্দগুলো তুমি খেয়াল করবা, সমপ্রবাহ শব্দটা খেয়াল করো, সর্বক্ষণ, অসম প্রবাহ সর্বক্ষণ, স্থির প্রবাহ সর্বত্র, অস্থির প্রবাহ সর্বত্র। এই চারটা আগে শেষ করি। দেখো মনে হলো তুমি ধরো, তোমার ধরো একটা নদী আছে, কেমন, বা ধরো একটা ড্রেন আছে, তোমার নদী তো অনেক বড় ব্যাপার। আচ্ছা, তুমি সেই ড্রেন দিয়ে পানি প্রবাহিত করতেছো, তুমি সকালবেলা দেখছিলা যে ড্রেন দিয়ে 5 মিটার পার সেকেন্ড বেগে পানি যাচ্ছে, বিকেলবেলা এসে দেখছো হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড বেগেই পানি যাচ্ছে, রাত্রিবেলা এসে দেখছো হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড বেগে পানি যাচ্ছে। দ্যাট মিন্স সব সময় তোমার ড্রেন দিয়ে একই বেগে পানি যাচ্ছে, বা তোমার ওই পাইপটা দিয়ে একই বেগে পানি যাচ্ছে, কেমন? যদি এমন হয় একটা প্রবাহীর বেগ সব সময় একই, ফিক্স, তখন সেটাকে বলবা তুমি সমপ্রবাহ, আর সবসময় ফিক্স না হলে অসমপ্রবাহ। ফাইন। আচ্ছা, তাহলে ভাইয়া
স্থির প্রবাহ কি, অস্থির প্রবাহ কি? দেখেন, ধরেন আপনার পাইপটা অনেক লম্বা, আপনার পাইপটা আপনার বাসা থেকে আপনার স্কুল পর্যন্ত, কলেজ পর্যন্ত লম্বা। আচ্ছা, এবার আপনার বাসার সামনে দাঁড়াইছেন, দেখছেন যে হ্যাঁ এইখানেও পানির গতি 5 মিটার/সেকেন্ড। আপনি একটু 100 মিটার সামনে যে দেখছেন এইখানেও পানির গতি 5 মিটার/সেকেন্ড। আপনার কলেজ পর্যন্ত যে দেখছেন সব জায়গাতে পানিটার বেগ 5 মিটার/সেকেন্ড। মানে পাইপের সর্বত্র পানির বেগ কেমন? সেম। তাহলে যদি সর্বত্র পানির বেগ একই হয়ে থাকে বা প্রবাহের বেগটা সেম হয়ে থাকে, তাহলে তুমি বলতে পারো হচ্ছে সেটাকে স্থির প্রবাহ, সব জায়গায় স্থির আছে। আচ্ছা, সময়ের সাথে রিলেটেড হচ্ছে সম, আর জায়গার সাথে রিলেটেড হচ্ছে স্থির। ওকে, আর অস্থির প্রবাহ মানে বুঝতে পারতেছো, এক জায়গায় এক এক রকম বেগ, পাইপের শুরুতে একরকম বেগ, শেষে যে আরেক রকম বেগ, প্রবাহের বেগ এরকম ডিফারেন্ট ডিফারেন্ট। আসো, সমরেখ বা স্রোতরেখ বা শান্ত প্রবাহ, অনেকগুলো নাম আছে তাই না? ইংরেজি নামটা পড়ো, স্ট্রিম লাইন মোশন। আচ্ছা, কখন বলবা? যখন প্রবাহের প্রত্যেকটা বিন্দুতে বেগের মান ও দিক সমান, তখন তুমি তাকে সমরেখ বলবা। আর বিক্ষিপ্ত কখন বলবা? আমরা ছবিতে একটু পরেই দেখব। যদি এমন হয়ে যায়, ধরো এটা একটা পাইপ, পাইপের মধ্য দিয়ে প্রবাহীর অণুগুলো প্রবাহিত হচ্ছে এবং এদের মান এবং দিক সর্বদা অপরিবর্তিত, মানে এরা এই পথে যাচ্ছে তো এই পথেই যাবে, বেগের মানও চেঞ্জ হবে না, বেগের দিকও চেঞ্জ হবে না। তখন তুমি তাকে সমরেখ, স্রোতরেখ বা শান্ত প্রবাহ বলবা। এরা সাধারণত তলগুলো কি একটা একটার সমান্তরালে থাকে। বাট দেখো, বিক্ষিপ্ত প্রবাহ, যেটাকে আমরা অশান্ত প্রবাহ বলতে পারি, সে ইংরেজি বলছে কি টার্বুলেন্ট মোশন। দেখো এইখানে কি হয়, এইখানে একটা অণু এরকম, আরেকটা অণু এরকম, একটা অণু এরকম, একটা অণু এরকম, এক একটা এক এক দিকে উল্টা পাল্টা ভাবে প্রবাহিত হচ্ছে। এদের এক এক বিন্দুর এক এক প্রবাহীর এক এক অণুর বেগ এক এক রকম, এক একটার দিক এক এক রকম, বুঝছো? এদেরকে আমরা বলবো বিক্ষিপ্ত বা অশান্ত প্রবাহ। আচ্ছা, চলো সামনের দিকে যাই। ধারারেখ প্রবাহ বা স্রোতরেখ প্রবাহ, যেটা ইংরেজি হচ্ছে স্ট্রিমলাইন মোশন, একটু আগে আমরা যেটা দেখলাম শান্ত প্রবাহ যেটাকে বললাম, তাই তো? দেখো ছবিতে খেয়াল করো, এইখানে দেখে তোমার কি মনে হচ্ছে? দেখে তোমার মনে হচ্ছে না যে এই যে এখানে যে প্রবাহীর স্তরগুলো আছে এগুলো একটা একটা সমান্তরাল মনে হচ্ছে না? সব জায়গায় প্রবাহীর অণুর গতিও একরকম মনে হচ্ছে। এরকম হলে তুমি বলবা ধারারেখ বা স্রোতরেখ প্রবাহ, বুঝছো? এবং তুমি কোনো একটা প্রবাহীর বেগের দিক তুমি কিভাবে নির্ণয় করবা? ধরো এইটা হচ্ছে তোমার প্রবাহী, এটার দিক তুমি নির্ণয় করবা, এটার গতিপথের সাথে তুমি একটা স্পর্শক আঁকবা, তাহলে তুমি এই প্রবাহীর অণুর দিক পেয়ে যাবা। এরকম করে আমরা নির্ণয় করে দেখতে পারি যে এই অণুগুলো সবসময় একটা একটা সমান্তরালে থাকতেছে। এটা হচ্ছে আমাদের ধারারেখ প্রবাহ বা স্রোতরেখ প্রবাহের বৈশিষ্ট্য, তাই তো? দেখো এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছে। এই যে ভাইয়া প্রথম যেটা বললো, ধারারেখ প্রবাহের গতিপথ সরল বা বক্ররেখা হতে পারে। বক্ররেখা যদি হয়, এরকম যদি গতিপথ হয়, এরকম যদি হয় গতিপথ, তাহলে তুমি যদি এই 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 তরলের অণুটার দিক নির্ণয় করতে চাও, তাহলে স্পর্শক এঁকে তুমি তার দিক নির্ণয় করতে পারো। কখনোই ছেদ করতে পারে না। দেখো বক্ররেখা হয়েছে কিন্তু ছেদ কি করছে? ছেদ কিন্তু করে নাই। যদি তুমি বেগ যদি অনেক বাড়িয়ে দাও, তখন এই যে এই স্তরগুলো এগুলো আরও কাছাকাছি আসবে, স্টিল তারা কিন্তু একটা একটাকে ছেদ করবে না। কেমন? তখন কি হয়ে যাবে? এই স্তরগুলো কাছাকাছি চলে আসবে, স্টিল ছেদ করবে না, একজন একজনকে ছেদ করবে না, সমান্তরালেই থাকবে। বিক্ষিপ্ত প্রবাহ, দেখো এখানে ছবিতে দেখো, ভাইয়া যেমনটা বললো এই ছবিতে মিলাও, স্তরগুলো কি সমান্তরাল নাকি বিক্ষিপ্ত? বিক্ষিপ্ত হয়ে আছে, বিশৃঙ্খল প্রবাহ একটা, তাই না? একজন একজনকে ছেদ করতেছে, একটা স্তর আরেকটা স্তরকে কিন্তু ছেদ করতেছে এখানে। এবার দেখো রেনল্ডের সংখ্যা বলে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা কি আসলে? এটা বিজ্ঞানী রেনল্ডের একটা ধ্রুবক, এটা কোনো একক নাই। আচ্ছা, এই রেনল্ডের সংখ্যাটা যদি একটা সরু নলের ক্ষেত্রে রেনল্ডের সংখ্যা আমরা 1000 ধরে নিই, এবং যদি একটা রেনল্ডের সংখ্যা 1000 হয়, তাহলে সেই নলের মধ্য দিয়ে প্রবাহটা কীরকম হবে? শান্ত হবে বা সমরেখ বা স্রোতরেখ হবে। কিন্তু এই রেনল্ডের সংখ্যার মান যদি 2000 থেকে 3000-এর মধ্যে হয়ে যায়, তখন তরল প্রবাহটা শান্ত থেকে বা ধারারেখ প্রবাহ থেকে বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হতে থাকে। আর যদি 3000-এর উপরে চলে যায়, তাহলে পুরোপুরি কি হয়ে যায় বলো? পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে যায়, রেনল্ডের সংখ্যাটা যদি বেড়ে যায়। আচ্ছা, এটা একটা ধ্রুবক, একটা হিসেব। আচ্ছা, রেনল্ডের সংখ্যা যদি 2000-এর কম হয়, তখন সেটা ধারারেখে থাকে। একটা সরু নলের ক্ষেত্রে তোমার কাছে একটা সূক্ষ্ম সরু নল আছে, ওইটার আনুমানিক রেনল্ডের সংখ্যা কত হতে পারে? 1000 হতে পারে। কেমন? তাহলে ডেফিনেটলি 2000-এর থেকে কম, তাহলে তো সরু নলের মধ্য দিয়ে একটা প্রবাহ হলে সেটাকে তুমি বলতে পারো স্রোতরেখ বা শান্ত প্রবাহ, তাই তো? আচ্ছা, বিক্ষিপ্ত প্রবাহের ক্ষেত্রে সমান্তরাল হবে না অবশ্যই, কণাগুলোর বেগ বিভিন্ন হবে, ঘূর্ণিপাকের মতো সৃষ্টি হবে। আগে যখন বেগ বাড়াইছো শান্ত প্রবাহের ক্ষেত্রে, প্রবাহীর স্তরগুলো কাছাকাছি আসছে। এখন যখন অশান্ত প্রবাহী বেগ বাড়াইছো, তাদের মধ্যে একটা মোহনা ঘূর্ণিপাকের সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত। আচ্ছা, এগুলো আমরা পারি। শেষ, আমরা প্রবাহের ব্যাপার স্যাপার পড়ে ফেললাম। এবার আসো প্রান্তিক বেগ বা অন্তবেগ। এই জিনিসটা একটু মজার আছে। যেমন ধরো তোমরা সবাই জীবনে কম বেশি একবার হলো বৃষ্টিতে ভিজেছো, তাই না? ইচ্ছে করে ভিজছো কিনা কে জানে, মাঝে মধ্যে বৃষ্টি আমাদেরকে ভিজিয়ে দেয়, পাশে ছাতা থাকে না। আচ্ছা, যদি খেয়াল করে থাকো মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো খুব মানে হালকাই লাগে, কিন্তু যখন প্রবল বর্ষণ হয়, আমি যখন ছোটোবেলা ভিজতাম বৃষ্টিতে, আমার মনে পড়ে আমার এমনও ফিল হয়েছে মাঝে মধ্যে, এত তীক্ষ্ণ কেন বৃষ্টির ফোঁটাগুলো, এত জোরে লাগতেছে কেন, বুঝছো? স্টিল বৃষ্টির ফোঁটা যত উপর থেকে পড়তেছে, প্রত্যেক সেকেন্ডে পড়ন্ত বস্তুর বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে না বলো? এরকম করে যদি বাড়তে থাকতো, একটা বৃষ্টির ফোঁটার বেগ একটা গুলির বেগের থেকেও বেশি হয়ে যেত, তোমার পিঠে সেগুলো একদম গুলির মতো ঢুকে যেত। কিন্তু এমনটা তো হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না সেটাই আমরা অনুসন্ধান করব। বৃষ্টির বেগ কেন মানে ওই গুলির বেগের সমান হচ্ছে না, কেন একটা পয়েন্টে এসে আটকে যাচ্ছে? ধরো এটা হচ্ছে আমাদের গোল্লা আকৃতির একটা বৃষ্টির ফোঁটা, হ্যাঁ, এটা ধরো নিচের দিকে ভি বেগে পড়তেছিল, কেমন? আচ্ছা, এর ওজনটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে ওর যে ওজন বল এটা নিচের দিকে কাজ করতেছে। একই সাথে দেখো তো, বাতাসের একটা বাধা আছে না, উপর থেকে কিছু একটা পড়লে বাতাসের ভেতর দিয়ে পড়তে হচ্ছে না, বাতাসের একটা সান্দ্রতা আছে না, বাতাসের একটা বাধা আছে না, বাতাস তাকে প্লবতা দিবে, ঊর্ধ্বমুখী ধাক্কা দিবে, সেই ধাক্কাটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে, তাই না? বাতাসের ধাক্কা কাজ করবে উপরের দিকে, আর তার বেগ বা তার ওজনটা কাজ করবে, বৃষ্টির ফোঁটার ওজনটা কাজ করবে নিচের দিকে। যতই সে নিচে পড়তে থাকবে বাতাসের বাধা ততই বাড়তে থাকবে, এবং একটা পর্যায়ে এসে তার যে ওজন এবং বাতাসের যে বাধা সেটা সমান হয়ে যাবে। তাহলে নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বল সমান হয়ে গেলে নিট বল কত? 0। আর আপনারা জানেন নিট বল যদি 0 হয়, এফ যদি 0 হয়, তাহলে জি এর মান কত হয়ে যাবে? তার উপরে ক্রিয়াশীল ত্বরণ বা ক্রিয়াশীল, এই লিখি, তার উপর ক্রিয়াশীল ত্বরণ 0 হয়ে যাবে না? তার উপর নিট ত্বরণ 0 হয়ে যাবে। ত্বরণ যদি 0 হয় তাহলে কি তার আর বেগ বৃদ্ধি পাবে? পাবে না। একটা সার্টেন লেভেলে পৌঁছায় বেগ কিন্তু স্টপ হয়ে যাবে। দেখো এখানে গ্রাফে আঁকানোর চেষ্টা করছে, সময় যত যাচ্ছে বৃষ্টি ফোঁটাটা পড়তেছে, তার বেগ কিন্তু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এবং এই পয়েন্টে যে তার নিম্নমুখী ওজন আর ঊর্ধ্বমুখী বাতাসের বাধা সমান হয়ে যাচ্ছে, তাই দেখো তার বেগটা কিন্তু আর বাড়তেছে, এখন কিন্তু সোজা সরল পথে চলে যাচ্ছে, বুঝছো? তাহলে যেই বেগটা, যেই সমবেগ নিয়ে বৃষ্টি ফোঁটাটা পড়তেছে, সেই সমবেগটাকেই আমরা বলতেছি প্রান্তিক বেগ বা অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। আমরা কিন্তু আরও একটা বেগ পড়বো, সংকট বেগ। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু মিলাই মিশে একাকার করা ফেলা যাবে না। প্রান্তিক বেগ হচ্ছে বৃষ্টির সাথে, বৃষ্টির ফোঁটার উদাহরণ দিয়ে তুমি মনে রাখলা, কেমন? আচ্ছা, সংকট বেগ নিয়ে বলতেছি পরে। আচ্ছা, এইখান থেকে তোমাকে কি জানতে হবে? এগুলো কথা এখানে লিখা। আমরা সামনে আগে চলো। কিসের কিসের উপর নির্ভর করবে প্রান্তিক বেগ? চলো আমরা দেখি। প্রান্তিক বেগ নির্ভর করবে হচ্ছে সান্দ্রতাঙ্কের উপর, একটু পরে সান্দ্রতাঙ্ক নিয়ে পড়বো, বস্তু এবং তরলের ঘনত্বের উপর, রোয়ের উপর, এবং গোলকের ব্যাসার্ধের উপর। তাহলে এই 3টা পয়েন্ট তোমাকে অবশ্যই পড়তে হবে। তাহলে প্রান্তিক বেগ ভি সমানুপাতিক, একবারে তুমি মনে রাখতে পারো, রো আর স্কয়ার বাই ইটা, তাই না? তাহলে সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, আর হচ্ছে গোলকের এই যে বৃষ্টির যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটার ব্যাস যদি বড় হয়ে যায়, মানে ব্যাস না তো ব্যাসার্ধ, আসলে ফোঁটাটার ব্যাসার্ধ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রান্তিক বেগও বেড়ে যাবে, বুঝছো? মানে একটা বড় বৃষ্টির ফোঁটা সেটা কিন্তু বেশি প্রান্তিক বেগ নিয়ে পড়বে, কারণ ব্যাসার্ধের সাথে প্রান্তিক বেগের সম্পর্ক সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এই জন্যই মাঝে মধ্যে আমার মনে হতো যে পিঠে খুব ফুটতেছে বৃষ্টির ফোঁটাগুলো, তখন বৃষ্টির ফোঁটার সাইজগুলো অনেক বড় বড় ছিল, তাই তারা বেশি প্রান্তিক বেগ অর্জন করতে পেরেছে। আর ওই আকারগুলো যদি ছোট হয়, ব্যাসার্ধটা যদি কম হয়, তখন কিন্তু তার প্রান্তিক বেগের মানও কম হবে। আচ্ছা, শিখে নিলাম আমরা। এই যে যে কারণটা ভাইয়া বললো এটা এখানে লেখা। এবার আসলে আমরা সান্দ্রতা নিয়ে কথা বলি। সান্দ্রতা, সান্দ্রতা কার বিশেষ ধর্ম বলো তো? তরল এবং বায়বীয় পদার্থের একটা বিশেষ ধর্ম। যদিও পৃষ্ঠটান শুধুমাত্র তরল পদার্থের একটা বিশেষ ধর্ম, পৃষ্ঠটান কিন্তু বায়বীয়তে পাবা না, তাই না? সান্দ্রতা তরল এবং বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। আচ্ছা, অলরেডি ভাই এগুলো বলে ফেলছে, একটা ক্রম দেখো এখানে দিচ্ছে, কে কতখানি সান্দ্র। সব থেকে বেশি সান্দ্র হচ্ছে আলকাত্রা, তারপরে আছে তেল, তারপরে দুধ, তারপরে পানি, তাই না? অলরেডি আমি বলছি না, প্রবাহের 78টাকে আমরা সান্দ্রতা বলি। আচ্ছা, তো এই তো ভিসকোসিটির সংজ্ঞা পড়বা, ইংরেজিটা হচ্ছে ভিসকোসিটি। এবার দেখো নিউটন, বিজ্ঞানী নিউটন যেখানেই উনি বল দেখতে পাইছেন সেখানে উনি ট্রিগার্ড হয়েছেন,
বলের মানে উনি হয়তো বা ঘুরতেছিল ফিরতেছিল নদীতে বোধহয় ডুব দিয়ে বুঝতে পারছে যে এই পানির মধ্যে তো সান্দ্রতা আছে, পানির সান্দ্রতার মধ্যে সান্দ্র বল আছে, সান্দ্র বল নিয়ে দুইটা সূত্র না দিলে কেমন দেখায়, আমি নিউটন, এখানে অবশ্যই সূত্র দেওয়া দরকার আমার। তো উনি কিন্তু সূত্র দিয়ে ফেললেন। কী কী সূত্র দিলেন দেখো, দুইটা সূত্র দিলেন। সান্দ্র বল যেটাকে উনি অ্যাপস দিয়ে প্রকাশ করলেন, সান্দ্র বলটা কেমন রে, ক্ষেত্রফলের সমানুপাতিক। আর কিসের সমানুপাতিক, বেগ অবক্রমের। এখন ভাইয়া বেগ অবক্রম কি, ধরো এগুলো হচ্ছে আমাদের তরলের স্তর, এগুলো হচ্ছে আমাদের তরলের স্তর, কেমন? আচ্ছা, এই দুইটা স্তরের মধ্যে আমরা ধরলাম যে তাদের মধ্যে বেগের পার্থক্য, তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ আছে, দুইটার মধ্যে বেগের পার্থক্য হচ্ছে ডিভি। এই স্তর আর এই স্তরের মধ্যে পার্থক্য হচ্ছে ডিভি। আচ্ছা, আর তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডিওয়াই, দূরত্ব হচ্ছে, ধরো আমি এটাকে নীল স্তর বানাই দিই, নীল স্তর আর লাল স্তরের মধ্যে দূরত্ব হচ্ছে ডিওয়াই, আর নীল স্তর আর লাল স্তরের মধ্যে বেগের পার্থক্য হচ্ছে ডিভি, মানে আপেক্ষিক বেগটা হচ্ছে এটা। আচ্ছা, তো তাদের সান্দ্র বল কেমন হবে, সান্দ্র বলটা এই যে তরলের যে ক্ষেত্রফল, এই তলের একটা ক্ষেত্রফল হিসাব করা যাবে এই স্তরের, সেই ক্ষেত্রফলের সমানুপাতিক, এবং বেগ অবক্রম যেটা ভাই এটা বের করলো বেগ অবক্রমের সমানুপাতিক। একটু আমাকে বলে ফেলেন দেখি, বেগ অবক্রমের একক কি হবে? ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ওয়াই এর একক হচ্ছে বলো মিটার, তাহলে পার সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বেগ অবক্রমের একক হচ্ছে পার সেকেন্ড। তো বেগ অবক্রমের একক আমরা শিখে ফেললাম। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি এটার মাত্রা কি হবে, বলো। মাত্রা বের করা খুব ইজি। ভি এর মাত্রা হচ্ছে এম এল সরি ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, আর ওয়াই এর মাত্রা হচ্ছে এল, তাহলে কাটাকাটি গেলে কি হবে, টি ইনভার্স 1। সো বেগ অবক্রমের মাত্রা এবং একক আমরা শিখে ফেললাম, এবং সান্দ্র বলটা বেগ অবক্রম এবং ক্ষেত্রফলের সমানুপাতিক। সো আমরা লিখলাম প্রথম আর দ্বিতীয় সূত্র মিলিয়ে, দেখো এইভাবে লিখতে পারি। তারপরে একটা সমানুপাতিক ধ্রুবক নামাইলাম, সেটাকে ইটা বলতেছি, ইটাই হচ্ছে সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক যদি বাড়ে, ইটার মান যদি বাড়ে, তাহলে সান্দ্র বলও বাড়বে, তাই না? তার মানে কোনো একটা পদার্থের, কোনো একটা প্রবাহীর সান্দ্রতাঙ্ক বাড়লো মানে হচ্ছে তার সান্দ্রতা বেড়ে গেল, বুঝছো? তাহলে সান্দ্রতাঙ্ক বাড়া মানে সান্দ্রতা বাড়া। ওকে, আচ্ছা, এই হয়ে গেল ব্যাপার। এবার দেখো, আচ্ছা আরেকটা কথা, যেই সব তরল এই সূত্রটা মেনে চলবে, সুন্দরভাবে নিউটনের কথা মেনে চলবে, তাদেরকে আমরা বলবো কি, বলো, নিউটনীয় তরল। আর যারা মেনে চলবে না তাদেরকে বলবো অনিউটনীয় তরল। নিউটনীয় তরল কে রে, তোমাদের প্রিয় পানি। আর অনিউটনীয় তরলকে তেল, বুঝছো? আর কি, তেল ও রং, এগুলো হচ্ছে অনিউটনীয় তরল। আচ্ছা, ওরা তেল রং এরা হচ্ছে নিউটনের যে সান্দ্রতার সূত্রগুলো আছে এগুলো সবসময় সুন্দর মতো মেনে চলে না। আচ্ছা, তারপরে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ, যেটাকে ইটা দিয়ে প্রকাশ করতেছি, একটু আগে আমরা লিখছিলাম কি, ওইটা থেকে আমরা একটু আগে আমরা লিখছিলাম এফ ইজ ইকুয়াল টু ইটা ইন্টু এ ইন্টু বেগ অবক্রম ডিভি বাই ডিওয়াই, তাই না? এই সমীকরণ থেকে আমরা এখন ইটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি এফ বাই এ, মানে তুমি গুণ করে দাও, এর পাশে নিয়ে আসো, হিসাব করে বের করতে পারো। ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিওয়াই বাই ডিভি, বুঝছো? তাহলে ইটার একক কি দাঁড়ায় রে, চলো হিসাব করি। এফ এর একক হচ্ছে নিউটন, এর একক কী রে, মিটার স্কোয়ার, আর বেগ অপক্রমের একক অলরেডি আমরা বের করে ফেলছিলাম। আচ্ছা যাক, এইখানে তো উপরে ওয়াই, তো ওয়াই এর একক হচ্ছে মিটার, নিচে হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে মিটার মিটার কাটা, দেখো তাহলে একক কি দাঁড়াচ্ছে, একক দাঁড়াচ্ছে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর উপরে সেকেন্ডটা উপরে যখন উঠবে তখন গুণ হয়ে যাবে, তাই না? তাহলে কি দাঁড়াচ্ছে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এই তো এটাই হচ্ছে আমাদের সান্দ্রতা গুণাঙ্কের একক। ইজি আছে না? আচ্ছা, সো নিউটন পার মিটার স্কোয়ারকে আবার তুমি প্যাসকেল বলতে পারো, তো তুমি এটাকে এরকমও বলতে পারো প্যাসকেল সেকেন্ড। হ্যাঁ, যদি এখানে লিখে নাই, একটা একক থেকে অনেক কিছু বানানো যায়, তাই না? আরেকটা একক আছে, সেটা হচ্ছে পয়েস। এই পয়েসের সাথে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারের সম্পর্ক কী রে, 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইজিক্যাল টু 10 পয়েস, কেমন? তাহলে এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে, উল্টায় দিবে পরীক্ষাতে, তখন কিন্তু ধরতে হবে 1 পয়েস ইজিক্যাল টু 10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বললে হবে, একদম হবে না। আচ্ছা, সান্দ্রতাঙ্ককে অনেক সময় কী নামে ডাকা হয়, গতীয় সান্দ্রতাঙ্ক, জিনিস দুইটা সেম। আচ্ছা, এখানে একটা লাইন লেখা আছে ভেরি ইম্পর্টেন্ট, কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ পানির চেয়ে কত গুণ বেশি রে, 10 কিউব গুণ বেশি, এটা জেনে রাখতে হবে। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির সান্দ্রতাঙ্ক 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির সান্দ্রতাঙ্কের 1/3, 1/3, মানে আচ্ছা এটা না তপন স্যারের বইয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা, যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির সান্দ্রতাঙ্ক 10 ডিগ্রি সেন্টিগ্রেড পানির সান্দ্রতা গুণাঙ্কের 1/3 এমন লেখা, যেটাই থাকুক কাছাকাছি তো, তাই না? তাহলে এই 1/3 আমাদের মনে রাখতে হবে।
এবং তাহলে তুমি এখান থেকে খেয়াল করো তো, যখন তাপমাত্রা বাড়লো তখন সান্দ্রতা বাড়লো না কমলো? কমে গেল তো, 1/3 হয়ে গেছে। তাহলে একটা পানির তাপমাত্রা তুমি যদি বাড়াও, তরলের তাপমাত্রা যদি বাড়াও, তাহলে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা ধর্মটা কমে যায়, বুঝছো? এজন্যই তরল পানি থেকে কঠিন পানির ঠান্ডা পানির থেকে গরম পানির বেগ কীরকম হবে? বেশি হবে, বুঝছো? গরম পানিটা বেশি বেগে ছুটবে কারণ তার সান্দ্রতা কম। ওকে, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব অলরেডি বলে ফেলছি, তাই তো? এবার দেখো এখানে একটা সমীকরণও আছে, খুব ইম্পর্টেন্ট না, তবে একটু খেয়াল করতে পারো। দেখো লগ ইটা ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই টি। এটা হচ্ছে এখানে সান্দ্রতা গুণাঙ্ক, টি হচ্ছে এখানে তাপমাত্রা। সমীকরণ দেখেই বুঝে যাচ্ছে টি এর সাথে ইটার সম্পর্কটা কীরকম রে? ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রা যদি বাড়তে থাকে তরলের ক্ষেত্রে, আমরা কিন্তু তরলের ক্ষেত্রে পড়তেছি, তাপমাত্রা যদি তরলের ক্ষেত্রে বাড়তে থাকে তাহলে সান্দ্রতা গুণাঙ্ক কমতে থাকে, বুঝছো? আচ্ছা, এই দেখো তাপমাত্রা বাড়াইতেছো, সান্দ্রতা গুণাঙ্ক এখানে, আচ্ছা এই গ্রাফ লাগবে না, এখানে কিন্তু কনফিউজড হয় না, এটা কিন্তু 1/t। হ্যাঁ, এই জন্য দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বাড়তেছে। 1/t এর সাথে যে এটার সম্পর্ক সমানুপাতিকই। আসলে গ্যাসের ক্ষেত্রে দেখি, গ্যাসের ক্ষেত্রে সম্পর্কটা খেয়াল করো, গ্যাসের ক্ষেত্রে কিন্তু উল্টা, পুরাই উল্টা, তাই না? ইটা সমানুপাতিক √t। √, থাকুক আর যাই থাকুক, টেম্পারেচার বাড়াইলে এখানে কি হবে? ডেফিনেটলি সান্দ্রতাঙ্ক বাড়বে। তো গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে সান্দ্রতাঙ্ক বাড়ে, তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে সান্দ্রতাঙ্ক কমে। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসেন চাপের প্রভাব, ইম্পর্টেন্ট। চাপের প্রভাব কি দেখব? প্রথমেই বলে নিচ্ছি আমরা, গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নেই, খেল খতম। এটুকু কে প্রমাণ করে গেছেন? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল প্রমাণ করে গেছেন গ্যাসের সান্দ্রতার উপর চাপের কোনো প্রভাব নাই। আচ্ছা, তাহলে তরলের উপর কী ধরনের প্রভাব আছে? তুমি দেখো, তুমি যদি চাপ বৃদ্ধি পেলে সান্দ্রতা বাড়ে, দাগাই নিও, দাগানো নাই। আচ্ছা, ধরো তরলের প্রবাহগুলো এরকম ছিল, স্তরগুলো, তুমি চাপ দিচ্ছ, তাহলে তারা এরকম সংকুচিত হয়ে আসছে, তাহলে তাদের মধ্যে এখন সান্দ্রতা বেড়ে যাবে, বুঝছো? চাপ প্রদান করলে তরলের সান্দ্রতা বেড়ে যায়। ওকে, সান্দ্রতার প্রয়োজনীয়তা কী কী আছে? আচ্ছা, এখানে দেখো কী মাছের দেহে কী ধরনের গঠন দেখতে পারবা তুমি? বলো। ধারারেখীয় গঠন বা স্ট্রিমলাইন শেপ, তাই না? রুই মাছের পড়ছো না তোমরা? রুই মাছের দেহের আকৃতিটা কীরকম? স্ট্রিমলাইনড, যেন সুন্দর করে সাঁতরাইতে পারে। একইভাবে এরোপ্লেন, জেট প্লেন, বুলেট ট্রেন, রেসিং মোটর, এদেরকেও কিন্তু অ্যারোডাইনামিক্যালি তৈরি করা হয় যেন এরা খুব সুন্দরভাবে ছুটতে পারে মাছের মতো। আচ্ছা, সান্দ্রতার প্রয়োজনীয়তা রিডিং পড়ে ফেলবা। লঞ্চ, স্টিমার, নৌকা, জাহাজ, এগুলার ডিজাইনটা এমনভাবেই করা হয়েছে পানির সান্দ্রতার দিকে নজর রেখে। ফাউন্টেন পেন সান্দ্রতার জন্য লিখতে পারতেছো, সান্দ্রতা না থাকলে তরলটা টপ করে পড়ে যাইতো একবারই, বুঝছো? ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমে শিরা উপশিরা দিয়ে এই সান্দ্রতা ধর্মের জন্যই কিন্তু রক্ত চলাচল করতেছে। আমাকে বলেন দেখি, এই সান্দ্রতার জন্য দায়ী কে? আরবিসি কিন্তু রক্তের সান্দ্রতার জন্য দায়ী। আরবিসি না থাকলে রক্ত কিন্তু অনেক পাতলা হইতো, আরবিসি থাকায় রক্তকে একটু ঘন দেখা যায়, বুঝছো? আচ্ছা, এখন দেখেন এখানে ছোটো ছোটো অঙ্ক আছে, এই অঙ্কগুলো আপনারা করবেন। এইগুলোতে জাস্ট এই পাশে সব কিছু লিখাই আছে, হ্যাঁ, দেখে ঠেকে করে ফেলবা যেন করতে পারো। খালি এই অঙ্কটা না, এই টাইপের অঙ্ক দিলে তুমি যেন করতে পারো, সেই দক্ষতাটা তুমি এখান থেকে অর্জন করবা। আচ্ছা, ঘর্ষণ এবং সান্দ্রতা দুইটার মধ্যে কি মিল আছে, কি অমিল আছে? আচ্ছা দেখো, একটা মিল লিখে দিচ্ছে এখানে যে দুইজনই হচ্ছে স্পর্শিনী বল। আমরা তো 4 নম্বর অধ্যায়ে স্পর্শ বল পড়েছি, তাই না? হ্যাঁ, ওইটাকে আদর করে এখানে স্পর্শিনী বল বলছে। স্পর্শ বল কী কী ছিল যেন? ঘষেটি, ঘষেটির গথে ছিল ঘর্ষণ বল, শতে ছিল সান্দ্র বল বা সংঘর্ষের ফলে সৃষ্ট বল, আর টতে ছিল টানা বল। তাহলে এরা সবাই স্পর্শ বল। ফাইন, এবার কি কি ডিফারেন্স আছে একটু দেখি, চলো। 3টা পয়েন্ট করে দেখিয়ে দিয়েছে, আমরা একটু দেখি। ঘর্ষণের সংস্পর্শ তলগুলোর প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু সান্দ্রতা তলগুলোর প্রকৃতি ছাড়াও আপেক্ষিক গতির উপর নির্ভর করে। খেয়াল করে দেখো, আমরা যখন সান্দ্র বল হিসেব করলাম, আমরা যখন বেগ অবক্রম হিসেব করলাম, তখন কিন্তু আমি দুইটা স্তরের মধ্যে বেগের পার্থক্য ডিভি এটা কিন্তু হিসেব করেছি, তাই না? ডিভি হচ্ছে কি? তাদের আপেক্ষিক গতি। বেগের পার্থক্যটাকেই তো আমরা আপেক্ষিক গতি বলতেছি। সেই আপেক্ষিক গতির উপর কিন্তু ঘর্ষণ ডিপেন্ড করে না। আপেক্ষিক গতির উপর ডিপেন্ড করে কে? আমরা সূত্র থেকে দেখেছি, সান্দ্রতা ডিপেন্ড করে। গতি ও ঘর্ষণ গুণাঙ্ক তলগুলোর আপেক্ষিক বেগ নিরপেক্ষ, দেখছো? কিন্তু সান্দ্রতাঙ্ক আপেক্ষিক বেগের উপর নির্ভর করে, একই কথা। অবিলম্ব প্রতিক্রিয়া বলের কোনো পরিবর্তনের জন্য ঘর্ষণের কোনো পরিবর্তন হয় না। ধরো একটা গাড়ি আঁকার চেষ্টা করি আমরা, তুমি তো জানো ঘর্ষণ বল সবসময় গতির বিপরীতে কাজ করে, রাইট? সো এটা ধরো তোমার গাড়ি, প্রিয় গাড়ি, এটা ছুটে যাচ্ছে, কোন পথে যাবে? দুই দিক দিয়ে যেতে পারে। আচ্ছা ধরো এই পথে যাচ্ছে, তাহলে বলো ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে?
অপোজিট দিকে না, ঘর্ষণ বলটা ঠিক অপোজিট দিকে কাজ করবে, গতির বিরুদ্ধে। এখন এখানে অভিলম্ব বরাবর যদি কোনো প্রতিক্রিয়া বল উঠে, এই বরাবর যদি কোনো বল কাজ করে, হ্যাঁ, তাহলে এইটা ঘর্ষণে কোনো পরিবর্তন করবে না, বুঝছো? এই বলের জন্য ঘর্ষণে কোনো পরিবর্তন হবে না। তবে বা তুমি যদি ধরো এদিকে চাপ দাও, এদিকে যদি চাপ দাও অভিলম্ব বরাবর, তাহলে ঘর্ষণ বলের এতে কোনো পরিবর্তন হয় না। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা দেখলাম না যে চাপ বৃদ্ধি করলে তার স্তরগুলো কাছাকাছি আসে এবং তাদের মধ্যে সান্দ্রতা বেড়ে যায়। সো 3 নম্বর পয়েন্ট এটাই বললো। ফাইন, চলো আমরা সামনে আগাই। হ্যাঁ, এই একই কথা বারবার লেখা। এবার আসো সংকট বেগ। মনে আছে সংকট বেগ কি জিনিস? ভাইয়া এখনো বলে নাই সংকট বেগ মানে কি। ভাইয়া পড়াইছে হচ্ছে কি প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এখন পড়তেছি সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, যেটার সাথে রেনল্ডের সংখ্যার একটা সম্পর্ক আছে। আসো, সংকট বেগ কি? ধরো তুমি তুমি তোমার টেপ ছাড়ছো না, বেসিনের টেপ, আস্তে আস্তে ছাড়লে পরে এখানে ধীরে ধীরে পানি পড়ে, পানিটা খুব সুন্দর করেই পড়ে। বা একদম ফুল পুরোটা যদি ছেড়ে দাও কলের টেপের, তখন পানিটা একদম করে অনেক করে একদম ছড়িয়ে বেরোয় না? সো তাহলে দেখো, তুমি যখন বেগ বাড়াচ্ছ পানিটার একটু একটু করে কলের নবটা ঘুরিয়ে, তখন কিন্তু তার বেগ বাড়তেছে এবং ধীরে ধীরে সে শান্ত থেকে অশান্তর দিকে যাচ্ছে। প্রথমে তার স্তরগুলো কাছাকাছি ছিল, এরকম ছিল। তুমি বেগ বাড়াচ্ছ, স্তরগুলো আরও কাছাকাছি আসতেছে, আরও ক্লোজ হচ্ছে, আরও বেগ বাড়াচ্ছ, আরও ক্লোজ হচ্ছে। এবং একসময় কিন্তু তারা কি করে ফেলে, একজন একজনকে ছেদ করে ফেলে। আর ছেদ করে ফেলে তখন তার এটাকে শান্ত প্রবাহ বলতে পারবে না, তখন এটাকে তুমি বলবো অশান্ত প্রবাহ, তাই না? এই অশান্ত প্রবাহ যে হচ্ছে কত বেগে হচ্ছে, যেই বেগে যে তুমি একটা শান্ত প্রবাহের বেগ বাড়াচ্ছ, ধারারেখ প্রবাহের বেগ বাড়াচ্ছ, বাড়াতে 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 যেই বেগে যে সে অশান্ত হয়ে যাবে, যেই বেগে যে তার তলগুলো একটা একটাকে ছেদ করে ফেলবে, স্তরগুলো একটা একটাকে ছেদ করে ফেলবে, সেই বেগটাকে আমরা বলি সংকট বেগ। সেই সংকট বেগ নিয়ে কে সূত্র দিচ্ছে? রেনল্ড সূত্র দিয়েছে। তো সংকট বেগের সূত্রটা খেয়াল করো। সূত্রটা কী রে? সংকট বেগ ভি সি দিয়ে প্রকাশ করতেছি। সি মানে ক্রিটিক্যাল ভেলোসিটি। এটা সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, খুব ভালো কথা, ঘনত্বের ব্যস্তানুপাতিক। নল যে তুমি নিবা, যেই নল দিয়ে প্রবাহ করবা, সেই নলের ব্যাসার্ধের কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে সংকট বেগ। আর আগে একটু আগে বললাম যেটা, সেটা ছিল প্রান্তিক বেগ। কেমন? আচ্ছা, এবার আমাকে বলো দেখি, মোটা নল নাকি চিকনা নল, কোনটার মধ্যে সংকট বেগ বেশি হবে? দেখো, নল যদি চিকনা হয় তাহলে আর এর মান কম, তাহলে আর এর মান কম হইলে আমাদের সংকট বেগ বেড়ে যাবে। তার মানে চিকন নলের মধ্যে শান্ত প্রবাহ বজায় থাকা ইজি। নল যদি অনেক মোটা হয়ে যায়, সেখানে অল্প বেগেই কি হয়ে যায়, সেখানে সংকট বেগের মানটা অল্প হয়ে যায়। নল মোটা মানে তার আর এর মান কেমন বলো? বেশি। আর এর মান বেশি হলে সংকট বেগের মান কীরকম? কম। সংকট বেগ কম মানে কি? সে অল্প বেগ রিচ করলে অশান্ত হয়ে যাচ্ছে। তাহলে মোটা নলে অশান্ত প্রবাহ তৈরি হয় বেশি, বুঝছো? আচ্ছা, এমন করে তুমি মিলাই মিলাই পড়ে নিতে পারো। এবং এই সূত্রে একটা ধ্রুবক নিয়ে আসছি আমরা, দেখো আর সি, আর ই, এটাকে আমরা বলতেছি হচ্ছে রেনল্ডের সংখ্যা। অলরেডি রেনল্ডের সংখ্যা নিয়ে বলে ফেলছি। এই দেখো ভাইয়ের কথা, খুব সরু একটা নলের ক্ষেত্রে এটার মান কত? 1000 ধরা হয়। 1000 অতিক্রম না করলে এটা শান্ত রেখা থাকে, শান্ত প্রবাহ থাকে। কিন্তু 2000 হয়ে গেলে কি হয়ে যায়? অশান্ত হয়ে যায়। বললাম না আমরা 2 থেকে 3000, মানে 2 থেকে 3000 মধ্যে অশান্ত হতে থাকে। 3000 হয়ে গেলে কনফার্মলি সেটা অশান্ত প্রবাহ হয়ে যায়। আদর্শ তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক কত? আদর্শ প্রবাহের বৈশিষ্ট্য হচ্ছে তার কোনো সান্দ্রতা থাকবে না। তাহলে সান্দ্রতাঙ্ক তখন কীরকম হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর সান্দ্রতাঙ্ক যদি শূন্য হয়ে যায়, এই সমীকরণে এটা যদি 0 বসাও, তাহলে আমাদের সংকট বেগও কীরকম হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে যার মধ্যে কোনো সান্দ্রতা নাই, সে সবসময় কেমন হবে বলো? অশান্ত হবে, অশান্ত। ওকে, এই যে মোটা নলের ক্ষেত্রে সংকট বেগ কম হয়। তলের ঘনত্ব দেখো, ঘনত্ব যদি বাড়ায় দাও তাহলে সংকট বেগ কমে যাবে। এগুলো তো সমীকরণ দেখেই বলা যায়, তাই না? আমরা পারবো না? অবশ্যই পারবো। এবার দেখো রেনল্ড, আচ্ছা স্টোকসের সূত্র। আচ্ছা, স্টোকস দেখো দুইটা ব্যাপার নিয়ে কথা বলছে। স্টোকস হচ্ছে এখানে সান্দ্র বল নিয়ে কথা বলেছে, স্টোকস আবার ওই প্রান্তিক বেগ নিয়ে কথা বলেছে। চলো আমরা একটু দেখি। তো উনি সান্দ্র বলের সূত্রটা কেমন করে বের করছে? সান্দ্র বল F = 6 পাই ইটা, সান্দ্রতা গুণাঙ্ক আর, আর হচ্ছে এখানে ওই যে বস্তুটা পড়বে তার ব্যাসার্ধ। আচ্ছা,
আর ভি হচ্ছে তার বেগ, প্রান্তিক বেগ, বুঝছো? এই প্রান্তিক বেগ এবং সান্দ্র বলের মধ্যে সে কিন্তু সম্পর্ক বের করছে। তো এই সূত্রটা সুন্দর, কোনো ভেজাল নাই। 6 পাই ইটা আর ভি শিখে ফেলবো আমরা। এটা থেকে ছোটোখাটো অঙ্ক থাকতে পারে, মানগুলো দেওয়া থাকলে তুমি কি চিনতেছো কি না, এটাই হচ্ছে আসল। চিনার জন্য উপরে এই পয়েন্টগুলো খেয়াল করো, তাইলেই হবে কোনটা দিয়ে কী বোঝাচ্ছে। চলো সামনে আগাই। স্টোকসের একটা প্রান্তিক বেগের সমীকরণ আছে, দেখো। এটাও স্টোকসের, উপরটাও স্টোকসের। ওটাতে সান্দ্র বল ছিল, এখানে সান্দ্রতা বলের ব্যাপার নেই, সান্দ্রতাঙ্ক আছে। আচ্ছা, এটা স্টোকসের প্রান্তিক বেগের সমীকরণ বলতেছি। সমীকরণটা দেখে তুমি আমাকে বলবা প্রান্তিক বেগ বস্তুর ব্যাসার্ধ মানে আর, এই আর এর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, আর এর বর্গের সমানুপাতিক। দেন রো হচ্ছে এখানে বস্তুর ঘনত্ব। বস্তু মানে কি, ধরো আমরা যদি বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বৃষ্টির ফোঁটার ঘনত্ব হচ্ছে রো। আর বাতাসের ঘনত্বকে ধরবা হচ্ছে এই যে এটা সিগমা। সিগমা দিয়ে কি প্রকাশ করছিলাম আগে, মনে করে দেখো, পয়সনের অনুপাত, তাই না? আচ্ছা, তাহলে এই বস্তুর ঘনত্ব আর বাতাসের বা মাধ্যমের ঘনত্বের যে পার্থক্য, সেটা সমানুপাতিক কি হচ্ছে বলো? সেটা সমানুপাতিক হচ্ছে আমাদের প্রান্তিক বেগ। প্রান্তিক বেগ মাধ্যমের সান্দ্রতাঙ্কের কেমন হচ্ছে? ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে সমীকরণটা কষ্ট করে মেমোরাইজ করবেন। মেমোরাইজ করলে পরে এই লাইনগুলো নিয়ে আর কষ্ট হবে না, এগুলো আপনি পারবেন। সত্য মিথ্যাতে আসলে আপনি ধরতে পারবেন, কেমন? আচ্ছা, গাণিতিক উদাহরণ এইটা, এই যে দেখেন, খালি মান বসাবেন, পারবেন। এখন মিলিমিটারকে যে মিটারে নিতে হবে, কেমন করে নিতে হবে, এগুলো তো পারতে হবে, বুঝছো? এগুলো না পারলে হবে না। যখন অঙ্ক করবা সব এসে এককে নেওয়ার চেষ্টা করবা, নয়তো কিন্তু উত্তর কখনো মিলবে না। এখানে মিলিমিটার দেয়, এটাকে মিটারে নিয়ে নিও। আচ্ছা, আর কি, পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি আমাদের নেক্সট টপিক। আচ্ছা, তার আগে উপরে একটা লাইন লেখা আছে, দেখো তো এটা কি লেখা? বড় গোলকের প্রান্তিক বেগ ছোট গোলকের প্রান্তিক বেগের চেয়ে বেশি। ভাই অলরেডি বলে ফেলছে না যে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে তখন অনেক বেশি প্রান্তিক বেগ নিয়ে পড়ে আমার পিঠে, তাই বেশি ব্যথা লাগতো ছোটোবেলায় যখন ভিজতাম, ফুটবল খেলতাম বৃষ্টিতে তখন। আচ্ছা, এটা তো আমরা ওই যে সূত্রের ওইটা দেখেই পাই। আচ্ছা, পৃষ্ঠটান নিয়ে কথা বলি। তুমি আমাকে বলো তো, 1 ফোঁটা পানি যদি তুমি হাত দিয়ে ফেলে দাও কোথাও, অল্প করে একটু পানি ফ্লোরে ফেলে দিলা, পানিটা কেমন আকৃতির হয়? ত্রিভুজ আকৃতির, চতুর্ভুজ আকৃতির, নাকি গোল্লা আকৃতির? তো বলো ভাই ফ্লোরে পড়ে বা টেবিলের উপরে পড়ে ওইটা গোল্লা আকৃতির হয়। আচ্ছা, কেন এরকম হয় জানো? কারণ পানি আমার আর তোমার মতো না। পানি আমার আর তোমার মতো জায়গা জমি নিয়ে ঝগড়া করে না, ওরা বেশি জায়গা দখল করতে চায় না। যতটুকু ওদের না হলেই নয়, ওরা শুধু ওই এরিয়াটুকুই মানে কি বলে দখল করে, বুঝছো? জগতের 75% পানি, তাই না? যদি এরা সবাই মিলে ভাবতো যে আমরা বেশি জায়গা দখল করে থাকবো, তাহলে তো স্থল বলতে কিছু থাকতো না। তাহলে আসল কথা হচ্ছে যে পানি সবসময় চায় কম জায়গা দখল করতে। তুমি যদি ড্রপ দিয়ে পানির ফোঁটা ফেলাও, ফোঁটাটা কি চতুর্ভুজ হয়? না। ত্রিভুজ হয়? হয় না। গোল্লাকৃতির হয়। কেন গোল্লাকৃতির হয়? কারণ পানি বুঝতে পারে যদি আমি গোল্লা অবস্থাতে থাকি তাহলেই আমার সবথেকে কম ক্ষেত্রফল দখল করতে হবে, সবথেকে কম জায়গা আমি দখল করব এবং মানুষ বেশি জায়গা পাবে। তো আসল কথা তো সেটা না। আসল কথা হচ্ছে পানির পৃষ্ঠে একটা টান বিরাজ করে, সেই টানের জন্য ওরা সবসময় গোল্লাকৃতির হয়ে থাকে। সেই টানটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান, কেমন, বা সারফেস টেনশন। ওকে, এটা তরল পদার্থেরই শুধুমাত্র একটা বিশেষ ধর্ম। এবং দেখো একই আয়তনে সর্বনিম্ন ক্ষেত্রফল কীভাবে হওয়া যায়? গোল্লাকৃতির হলে হওয়া যায়। এবং এইটার কনসেপশনটা আমরা কীভাবে পেতে পারি? সরি, আচ্ছা দেখো, ধরো এটা একটা তরলের পৃষ্ঠ, মানে 1 ফোঁটা পানি তুমি ফেলছো নিচে, ওটা একটা পৃষ্ঠ। তুমি যদি ভালো মতনে খেয়াল করো দেখবা পানিটা যেরকম একটু সারফেসটা যেন একটু এরকম মানে রাউন্ডেড টাইপের হয়ে আসছে না, তাই না? উপরে যেন একটু পানি চড়ে চড়ে আসছে, একটু হলেই পড়ে যাবে এরকম একটা ব্যাপার আসছে। তাহলে ওই পানির পৃষ্ঠে কিন্তু একটা, তুমি ধরো এটা একটা সুই রাখলা, এই যে একটা সুই, বুঝছো? পানির পৃষ্ঠে ধরো একটা সুই রাখলা, তাহলে সেই সুইটা কিন্তু দুই দিক থেকে কিন্তু সে একটা টান অনুভব করবে, বুঝছো? সেই সুইয়ের দৈর্ঘ্য বরাবর সে কিন্তু দুই দিক থেকেই টান অনুভব করবে। এবং সেই পৃষ্ঠটানটা কীরকম হবে? পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু F/L। এল হচ্ছে ধরো ওই সুইটার দৈর্ঘ্য, মানে আমরা এই রেখাটাকে একটা দৈর্ঘ্য এল ধরে নিলাম, আর বল হচ্ছে এর উপরে বল প্রযুক্ত হচ্ছিল এফ। তাহলে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু F/L। সমীকরণটা শিখে ফেলতে হবে। আর যদি তুমি এটা দিয়ে সুইয়ের অঙ্ক করো তখন কিন্তু এল ইজ ইকুয়াল টু কী লিখবা? 2L লিখবা। কেন রে? কারণ যদি এটা সুই হয়ে থাকে তাহলে দুই দিক থেকে কিন্তু পৃষ্ঠটান কাজ করবে, তাই না? সো এর দৈর্ঘ্য কিন্তু দ্বিগুণ করে হিসেব করতে আমাদেরকে। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কী দিয়েছে? তরলের পৃষ্ঠে একটা সরলরেখা কল্পনা করলে প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার উভয় পাশে পড়বা স্পর্শিনী বল
ক্রিয়া করে তাকে পৃষ্ঠটান বলতেছি। এককটা কি হবে পৃষ্ঠটানের বলো তো? F/L। তাহলে কি হবে? নিউটন পার মিটার হবে না? নিউটন পার মিটার। এবার আমাকে বলেন নিউটন পার মিটার আর কার একক পড়ে আসছেন? একটু আগে পড়ে আসলেন বল ধ্রুবক, তাই না? বল ধ্রুবকের একক নিউটন পার মিটার। তাহলে ওইটার মাত্রা যা ছিল পৃষ্ঠটানের মাত্রাও তাই হবে। কী হবে মাত্রা বলো? নিউটনের জন্য মাত্রা হচ্ছে mLT−2 আর নিচে এল দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি গেলে থাকতেছে MT−2। MT−2 কার কার মাত্রা হতে পারে? পৃষ্ঠটান, তারপরে হচ্ছে বল ধ্রুবক। এবং আমরা যে পৃষ্ঠ শক্তি পড়বো সেটারও কিন্তু মাত্রা এবং একক এই পৃষ্ঠটানের মতোই। মজা না? পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তির একক মাত্রা কিন্তু সেম। আচ্ছা, সো এগুলো এখানে লেখা আছে, দেখেন মাত্রা একক অলরেডি আমরা পড়ে ফেললাম। পৃষ্ঠটানের বৈশিষ্ট্য দেখো, পৃষ্ঠটান সবসময় কী চায়? তরলের সারফেসটাকে সংকুচিত করতে চায় যেন সে কম ক্ষেত্রফল দখল করে। পৃষ্ঠটানের উপর কী কী ব্যাপার ডিপেন্ড করতেছে, মানে কী কী ব্যাপারের উপর পৃষ্ঠটান ডিপেন্ড করতেছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেকবার আসছে এই টপিকটা, তো এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। কেমন করে মনে রাখা যেতে পারে? দেখো এই দুইটা দেখো দ দিয়ে, তাই না? তাহলে এই দুটাকে মনে রাখো তুমি 2D। এরপরে সবগুলো দেখো ত দিয়ে, তাপমাত্রা, তরলের উপর অবস্থিত মাধ্যম, তরলের মুক্ত তলের সাথে অন্য কিছু, তড়িতাহিতকরণ। এই বাকি চারটাকে তুমি মনে রাখো 4T। তাহলে দেখো 6টা জিনিসের উপর ডিপেন্ড করছে আমাদের তরলের পৃষ্ঠটান, তাই তো? 6টার মধ্যে 2টা হচ্ছে দ দিয়ে আর 4টা হচ্ছে ত দিয়ে, 2D 4T। তাহলে আমরা নামগুলো শিখে ফেলবো। দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, তাপমাত্রা, হাবিজাবি সবগুলো ভালো মতনে পড়বো। তরলের মুক্ত তলের সাথে অন্য বস্তুর উপস্থিতি, তড়িতাহিতকরণ। আচ্ছা, পড়লাম। এবার কখন পৃষ্ঠটান বাড়বে, কখন পৃষ্ঠটান কমবে? মজার ব্যাপার হচ্ছে তোমাকে যাই বলুক না কেন তুমি বলবা যে পৃষ্ঠটান হ্রাস পায়। শুধুমাত্র তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, এই একটা পয়েন্ট। আর হচ্ছে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। এছাড়া আর যা কিছু বলুক তোমাকে তুমি বলবা পৃষ্ঠটান হ্রাস পায়। বুঝছো? এই দুইটা জায়গায় খালি পৃষ্ঠটানটা বৃদ্ধি পায়। দূষিত হইলে পৃষ্ঠটান হ্রাস পাবে। দ্রবীভূত বস্তুর উপস্থিতি থাকলে বস্তুটা যদি জৈব হয় পৃষ্ঠটান হ্রাস পাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠটান হ্রাস পাবে। আচ্ছা, তলের উপরে কোনো মাধ্যম থাকলে পৃষ্ঠটান হ্রাস পাবে। এটার প্রমাণ কী রে? দেখো, পানির সাথে জলীয় বাষ্পের সংস্পর্শ থাকলে পৃষ্ঠটান কত হয়? 70 × 10⁻³ নানোমিটার নিউটন পার মিটার। আচ্ছা, পানির সাথে যদি বায়ুর সংস্পর্শ থাকে তাহলে পৃষ্ঠটান কত হয়? 72। তাহলে বায়ু মানে হচ্ছে মানে নর্মাল কিছু নাই মনে করো, আর বায়ু না থেকে যদি জলীয় বাষ্প থাকে তাহলে কি হলো? 72 থেকে 70 হয়ে গেল, কমে। তাহলে অন্য উপরে যে কোনো মাধ্যম দিলে, উপরে সাবানের ফেনা দিলা, কমে যাবে পৃষ্ঠটান। বুঝছো? বায়ু ছাড়া অন্য যা কিছু দিবা তার পৃষ্ঠটান কিন্তু কী হবে? হ্রাস পাবে। আচ্ছা, অন্য বস্তুর উপস্থিতি, একই জিনিস পৃষ্ঠটান হ্রাস পায়। তড়িতাহিতকরণ যদি করো তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে প্রশ্ন কেমনে আসছে মেডিকেলে আগে যে তরলের পৃষ্ঠটানের উপর কোনটা প্রভাব বিস্তার করে না? দেখো তো এখানে চৌম্বকত্ব প্রভাব বিস্তার করতেছে, আছে এখানে? নাই। তড়িতাহিতকরণ আছে, চৌম্বকত্ব তো নাই, তাহলে ওইটা ডিপেন্ড করে না। এভাবে আমরা পড়ে নিব এখান থেকে। তারপর আসো, বৃষ্টির ফোঁটা কচু পাতাকে ভেজায় কিন্তু আম পাতাকে কেন ভিজায় না? আচ্ছা, ইন্টারেস্টিং। আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবো এটুকু পড়লেই। পৃষ্ঠটান সংক্রান্ত কয়েকটা প্রয়োজনীয় সংজ্ঞা অলরেডি ভাইয়া একটু করে বলছে। সংশক্তি বল আর আসঞ্জন বল মানে কি? আণবিক পাল্লাটা আমরা বুঝবো এখন। আবার একটু বলি, সংশক্তি মানে হচ্ছে ওই যে আমি ওই ব্যাখ্যাটা দিই, কেন কচু পাতাকে ভেজায়, সরি কি বলে, কি ছিল প্রশ্নটা বলো, ভুলে গেলাম। কচু পাতাকে ভিজায় না, হ্যাঁ, আম পাতাকে কেন ভেজায়? দেখো, ধরো এটা হচ্ছে আমাদের আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চলবো খরা। আচ্ছা আচ্ছা, এটা ধরো আমাদের আম পাতা হয় না কিছুই, এটা কচু পাতার মতোই হয়ে গেছে দেখতে। আর এটা ধরো আমাদের কচু পাতা, তাই তো? এবার এটা ধরো আমাদের পানির অণু। এই পানির অণুর সাথে এই কচু পাতার অণুর যেই কি বলে এটাকে, এই দুটার মধ্যে কি বল কাজ করবে তোমরা আমাকে বলো? এই দুটার মধ্যে কাজ করবে হচ্ছে আসঞ্জন বল, তাই না? আসঞ্জন বল। আর পানির অণুর মধ্যে কি কাজ করবে রে? সংশক্তি বল। তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে এই সংশক্তি বলটা বেশি। এই সংশক্তি বল বেশি থাকায় পানির অণু আকর্ষণ করে। কচু পাতা একটু পানি ফেললে দেখবো এটা টলমল করতেছে, কারণ সব পানির অণুগুলো একসাথে এসে লেগে পড়তেছে। কেন? কারণ এখানে সংশক্তি বলের মান, পানির যে সংশক্তি, পানির অণুগুলোর মধ্যে যে আকর্ষণ সংশক্তি বলের মান, এটা অনেক বেশি। কিন্তু কচু পাতার অণুর সাথে পানির অণুর যে আসঞ্জন বল সেটা অনেক কম, তাই পানি কচু পাতাকে আর ভেজাচ্ছে না। কিন্তু আম পাতার ক্ষেত্রে ঘটনা ভিন্ন। আম পাতার ক্ষেত্রে এই আসঞ্জন বলের মান, আম পাতার অণুর সাথে পানির অণুর যে আসঞ্জন বলের মান, সেই আসঞ্জন বলটা বেশি। আসঞ্জন বেশি কার থেকে? সংশক্তি থেকে।
তাই পানির অণুগুলো একসাথে হয়ে যাচ্ছে না, বরং আলাদা আলাদাভাবে এটাকে ভিজিয়ে রাখতেছে। বুঝছো? ওকে, এই তো গেল ব্যাপার। আশা করি পৃষ্ঠটান সংক্রান্ত আসঞ্জন বল আর সংশক্তি বল ব্যাপারটা বুঝে ফেলছো। আণবিক পাল্লা কি? আণবিক পাল্লা হচ্ছে সেইটুকু পাল্লা যেই পাল্লার মধ্যে কি বলো সংশক্তি বলটা সর্বাধিক কাজ করে। তাহলে দুইটা অণুর মধ্যে ক্রিয়ারিত সংশক্তি বল সর্বাধিক যতটুকু দূরত্ব পর্যন্ত কাজ করে। তাহলে দেখো এটা একটা অণু, এটা একটা অণু, এদেরকে এতটুকু দূরে নিচ্ছ, এদের মধ্যে স্টিল একটা সংশক্তি বল কাজ করতেছে। কিন্তু এটাকে যদি এইখান থেকে এইখানে নিয়ে চলে আসো, তখন আর এদের মধ্যে তো সংশক্তি বল কাজ করবে না, তো অনেক দূরে দূরে চলে গেছে। তাহলে সর্বাধিক যতটুকু দূরত্বের মধ্যে এই সংশক্তি বলটা কাজ করবে, সেই দূরত্বটাকে আমরা বলতেছি কি বলো? আণবিক পাল্লা। তাই তো? আণবিক পাল্লা কত হয় রে? 10⁻⁹ মিটার। এই দূরত্বের ক্রমের হয়, কোথাও লিখে 10⁻⁻10 মিটার, একই কথা, তাই না? কাছাকাছি। চাপ বৃদ্ধি করলে আন্তঃআণবিক বল কি হবে? বেড়ে যাবে। চাপ বাড়াচ্ছ, এদের মধ্যে চাপ বাড়াচ্ছ, আন্তঃআণবিক বল বেড়ে যাবে। সংশক্তি বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মহাকর্ষ বল যেরকম দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সংশক্তি বল ওরকম। যত দূরে নিবা তাদের মধ্যে দূরত্ব যত বাড়তেছে, সংশক্তি বলের পরিমাণও তত কমতে থাকবে বর্গের ব্যস্তানুপাতিক হারে। আচ্ছা, পৃষ্ঠশক্তি নিয়ে পড়ি। পৃষ্ঠশক্তি সমীকরণটা দেখে ফেলে E = W/A। দেখছো? মানে তরলের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে চাও তুমি, তাহলে তোমাকে যতটুকু কাজ করতে হবে সেটাই হচ্ছে তোমার পৃষ্ঠশক্তি বা তল শক্তি। দেখো পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মান সংখ্যাগতভাবে একই, মাত্রা একক সব একই, গাণিতিকভাবে এমন প্রমাণ করা যায়। তাহলে এটার এসআই একক কি দাঁড়ায়? এটার এসআই একক থাকে নিউটন পার মিটার। এটাকে ভেঙে টেঙে এরকমও লেখা যায়, তোমরা চেষ্টা করে দেখবা। জুল পার মিটার স্কোয়ার, সবগুলোই আমাদেরকে জানতে হবে, কেমন? আচ্ছা, ওকে। বৈশিষ্ট্যটা দেখো, সবসময় কিন্তু পৃষ্ঠটান পৃষ্ঠশক্তি সমান নাও হতে পারে, মানে সমীকরণ দিক থেকে সমান হতে পারে, কিন্তু সবসময় সমান নাও হতে পারে। কখন সমান হবে না? পরম শূন্য তাপমাত্রা ছাড়া অন্য তাপমাত্রায় পৃষ্ঠশক্তি পৃষ্ঠটানের থেকে বেশি হয়ে যায়। কিন্তু যদি তুমি পরম শূন্য তাপমাত্রা মানে কত 0 কেলভিন তাপমাত্রায় নিয়ে যাও, তখন পৃষ্ঠশক্তি = পৃষ্ঠটান হয়ে যাবে। আমরা যেটা হিসেব করে পেয়েছি, বুঝছো? এই দুটা লাইন অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটান ব্যাখ্যা করছেন কে? উত্তর হচ্ছে ল্যাপ্লাস। এটা প্রথমে জানলাম। আর আমরা তো আণবিক পাল্লা মানে কি অলরেডি শিখেই ফেলছি। এটার ভ্যালু বললো ভাইয়া ওই যে 10⁻⁻10 বা 10⁻⁹ মিটার। এখান থেকে আর তেমন কিছু লাগবে না, এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমি একটু আগে বললাম T = F/L, তাহলে এখানে লিখছে F = L × T। আর ওই যে যদি সুয়ের মতো জিনিস হয়, তাহলে তো দুই দিক বরাবর, তার দুই দৈর্ঘ্য বরাবর পৃষ্ঠটান কাজ করবে, তখন 2L × T এরকম করে লিখতে পারো। আচ্ছা, এই যে ভাইয়া যে কথাগুলো বলছে, তরলের পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান। ওকে, এবার এই অঙ্কটা করে ফেলো দেখি পারবা কি না। একটা সূচের ওজন নগণ্য ধরছি, ওর ওজন খুবই অল্প। এটার উপরিতল থেকে এত মিটার লম্বা একটা সূচের। আচ্ছা, সূচের লম্বা কত রে? সূচের L হচ্ছে 0.05 মিটার। আনুভূমিকভাবে তুমি এটাকে তুলে আনতে চাও, পানির পৃষ্ঠে ছিল তাকে তুমি তুলে আনতে চাও, তাহলে তার পৃষ্ঠশক্তির বিরুদ্ধে কিছু কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, কতটুকু কাজ করতে, কতটুকু বলে তুমি তাকে তুলে আনতেছো, এই বল প্রয়োগ করলে সে উঠে আসতেছে ওই পানি থেকে, নয়তো পানি তাকে তার পৃষ্ঠশক্তি দিয়ে ধরে রাখছে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে পৃষ্ঠটানটা নির্ণয় করতে বলছে। T = F/2L সূচের ক্ষেত্রে, তাই না? F এর মান দেওয়াই আছে এটা, আর L এর মান তো আমরা 2L করে দিব, এরকম হবে। সো উত্তর হবে এটা। যেহেতু সূচের দুই পাশে পানি আছে, তাহলে পৃষ্ঠটান কি দুই পাশের, এই লাইনটা পড়বা বলতে ভাইয়া অলরেডি শেষ। তারপরে যাই আমরা সামনে আগাই। এগুলা কৈশিকতা, কৈশিক শব্দটা আসছে কেশ থেকে। কেশ অনেক চিকন না? তোমরা বায়োলজিতে, জুলজিতে তোমরা কৈশিক নালী পড়ছো না? কেন কৈশিক নালী বলে? কারণ ওরা অনেক চিকনা, অনেক চিকন, এই জন্য ওদেরকে কৈশিক নালী বলে। সো কৈশিক নলের মধ্যেও তুমি কিছু ঘটনা বুঝতে পারবা, কি তরলের উঠানামা। আচ্ছা, এই আর কি। এটা বেশি, স্পর্শকোণটা বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? দেখো এবার খেয়াল করো, স্পর্শকোণের মানগুলো আপনাকে জানতেই হবে। দুই রকম স্পর্শকোণ আপনি পাবেন, একটা হচ্ছে সূক্ষ্ম স্পর্শকোণ, একটা হচ্ছে স্থূল স্পর্শকোণ। আমাকে বলেন স্পর্শকোণ আপনি কেমনে হিসেব করবেন? আপনি এইটাকে যদি স্পর্শকোষ বলেন তাহলে কি হবে? হবে না। এখানে তো কারো স্পর্শ নাই, স্পর্শ লেগে আছে কোনটা জুড়ে? এই যে পারদ, ধরেন আপনি এই ডট ডট অংশটা পারদ, আর এটা হচ্ছে কাঁচ, তাহলে কাঁচের সাথে পারদ লেগে আছে এত কোণে, তাই না? তাহলে এইটা হবে আমাদের স্পর্শকোণ। আচ্ছা, এটা কি একটা স্থূল স্পর্শকোণ। আর এই ক্ষেত্রে স্পর্শকোণটা কেমন?
এই যে স্পর্শ করে আসছে, এটা কীরকম? এটা একটা সূক্ষ্ম স্পর্শকোণ, ঠিক না? এই দুই রকম হতে পারে। আচ্ছা, ওকে, কয়েকটা স্পর্শকোণের মান আমাদেরকে অবশ্যই শিখতে হবে, যেটা এই প্যারাতে লিখে আছে, না শিখলে গুণা হবে। কী কী স্পর্শকোণ রে? দেখো, স্পর্শকোণ 90 ডিগ্রি, আচ্ছা এটা তো বলছি। একটা হচ্ছে বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচ। বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচের স্পর্শকোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে কেমন হবে সেটা দেখতে, ধরো এটা আমাদের কাচ, আর পানিকে আমি নীল রং দিচ্ছি, মানে অলমোস্ট এরকম। তুমি যদি এদিক দিয়ে তার স্পর্শ বরাবর একটা কিছু টানো, তাহলে এটা কত হবে? 0 ডিগ্রি হবে। এটা কার্ডে বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচ। এবার আমরা তো সবসময় বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচ খাই না, কাচ তো খাই না, মানে সবসময় তো বিশুদ্ধ পানি পাই না, তাই না? ধরো আমাদের নর্মাল যে পানি, ডিস্টিল ওয়াটার না, নর্মাল পানি, সেটা কাচের সাথে কত কোণ করে থাকে? 8 ডিগ্রি। কেমন? তাহলে এটা কেমন হবে? অলমোস্ট ধরো এই যে এরকম সূক্ষ্ম একটা কোণ হবে। এটা কত হবে? এটা ধরো 8 ডিগ্রি। এটা কার? এটা হচ্ছে সাধারণ পানি সাধারণ কাচ। ওকে, এবার তোমার মনে হইলো অনেক তো কাঁচের গ্লাসে পানি খাইছি, একটু রূপার গ্লাসে পানি খাই। সো এটা ধরো রূপা। রূপার গ্লাসে তুমি যদি পানি নাও, তাহলে কোনটা কত হবে রে? তখন কোন হবে হচ্ছে 90 ডিগ্রি। এবার তোমার মনে হয়েছে অনেক তো পানি খাইছি, এবার একটু পারদ খাই। কি জঘন্য কথা বললো ভাই। তো কাঁচের গ্লাসে তুমি যদি পারদ নাও, ধরো এটা তোমার কাচ, আর এই সবুজ রঙের পারদ দেখাচ্ছে ভাইয়া, তাহলে পারদটা এরকম হয়ে থাকবে। তাহলে এখানে স্পর্শকোণ কত হলো রে? এই যে এটা হচ্ছে স্পর্শকোণ, তাই না? এইটুকু স্পর্শকোণ। এটা কত হয়? এটা হয় 140 ডিগ্রি, কোথাও 139 ডিগ্রি লেখা, তাহলে 140 বা 139 ডিগ্রি। এটা হচ্ছে পানি এবং পারদের মধ্যে, সরি, কাচ এবং পারদের মধ্যে স্পর্শকোণ। বুঝতে পারলেন? তাহলে এই 4টা স্পর্শকোণের মান আপনাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? ওকে, এইখানে এই যে দেখো, পারদটা কাচের সাথে এই যে স্থূল স্পর্শকোণ করলো, এরকম করে তরল যদি উপর দিকে উঠে যায়, এটাকে আমরা বলি অবক্ষেপ। আর এই যে পানি এখানে দেখো নিচের দিকে নেমে আসছে না, এই যে নেমে আসছে, এটাকে আমরা বলতেছি অধিক্ষেপ। কেমন? এখন দেখো, একটা জিনিস আমি লিখবো, সেটা কি? দেখো, সংশক্তি বল, সংশক্তি বল যখন √2 ইন্টু আসঞ্জন বলের সমান হবে, আসঞ্জন বল, তখন আমাদের স্পর্শকোণটার মান কত হবে রে? স্পর্শকোণটা তখন 0 হবে। মানে বিশুদ্ধ পানি বিশুদ্ধ কাচে যেরকম দেখতে পাই। কিন্তু যদি এইটা সংশক্তি বলটা যদি √2 ইন্টু আসঞ্জন বল থেকে বড় হয়ে যায়, তখন আমাদের কিন্তু এই স্পর্শকোণের মানটা বড় হয়ে যাবে 90 থেকে। বুঝছো? আচ্ছা, আর যদি এমন হয় যে এই সমীকরণে সংশক্তি বলটাই বড়, সরি, সংশক্তি বলটা ছোট আর √2 ইন্টু আসঞ্জন বলটা বড় হয়ে গেছে, তখন আমাদের কোন শর্ত মানবে? তখন আমাদের কোনটা 90 থেকে ছোট হয়ে যাবে, এমন হয়ে যাবে। বুঝছো? সো এই 3টা শর্তের কথা বললো ভাইয়া। একটা হচ্ছে কি বলো, সংশক্তি বল যদি √2 ইন্টু আসঞ্জন বল থেকে ছোট হয়ে যায়, তাহলে আমাদের থিটার মান হয়ে যাবে 90 থেকে ছোট। যদি সংশক্তি বল ইজিক্যাল টু √2 ইন্টু আসঞ্জন বল হয়, তাহলে আমাদের থিটার মান হয়ে যাবে 10। আর যদি সংশক্তি বল যদি আমাদের বড় হয়ে যায় √2 ইন্টু আসঞ্জন বল থেকে, তখন আমাদের থিটার মানও 90 থেকে বড় হয়ে যাবে। এই 3টা জিনিস একটু মনে রাখবা। আর কখন অবক্ষেপ ঘটে কখন অধিক্ষেপ ঘটে, এটা একটু দেখে রাখতে পারো। তাহলে এখান থেকে শেষ, চলো আমরা আগাই। স্পর্শকোণ কী কী বিষয়ের উপর নির্ভর করে? কয়টা বিষয় দেখতে পাচ্ছ? 3টা বিষয়ের উপর নির্ভর করে। কী কী একটু খেয়াল করো। কঠিন এবং তরলের প্রকৃতি, তাহলে প্রকৃতি, নেচার, তাই তো? নেচারকে আমি মনে রাখতাম, এটাকে মনে রাখতাম আমি নিউ এমপি দিয়ে, বুঝছো? নতুন এমপি। আচ্ছা, নিউ দিয়ে মনে রাখতে পারো নেচার, আর এম দিয়ে মনে রাখতে পারো হচ্ছে মিডিয়াম বা মাধ্যম, আর পি দিয়ে মনে রাখতে পারো পিউরিটি। পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, এই যে দেখো বিশুদ্ধতা লেখা আছে। তাহলে এই 3টা জিনিসের উপর স্পর্শকোণ ডিপেন্ড করে, প্রকৃতি, মাধ্যম আর হচ্ছে বিশুদ্ধতা। যেমন নর্মালি তুমি শিখলা বিশুদ্ধ পানি এবং পরিষ্কার কাচের মধ্যকার স্পর্শকোণ 0, কিন্তু কাছে যদি একটু তেল মিশায় দাও, তাহলে স্পর্শকোণ কত হয়ে যায়? 90 হয়ে যায়। বুঝছো? আচ্ছা, এই তো আমাদের মোটামুটি পড়া, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এবার আসো, পৃষ্ঠটানের ব্যবহার কোথায় কোথায় আছে। তুমি খালি হেডিংসগুলো পড়ে ফেলবা। পানির তলে পোকামাকড়ের চলাচল, তারপর হচ্ছে সাবানের ফেনা, গাছে পানির পরিবহন, তরলে পৃষ্ঠে সূচের অবস্থান, ছাতার কাপড় বা তাঁবুর কাপড়ের মধ্যে পানি প্রবেশ করতে না পারা, আর কয়েকটা আছে অন্য জায়গাতে। কী কী আছে এখানে? আর
এখানে আছে হচ্ছে কর্পূরের নৃত্য, পানিতে কর্পূর দিলে কর্পূর একটু নড়াচড়া করে নাচে, ওইটা। বুঝছো, এরকম আরও কিছু উদাহরণ আছে। তো এর মধ্য দিয়ে আমরা শেষ করে ফেললাম। এগুলো তো আপনাদের দায়িত্ব, আপনারা তো এগুলো পড়বেন। তাহলে চ্যাপ্টারটা যখন শেষ করছো, অবশ্যই কিন্তু এখন তুমি কি করে ফেলবা বলো, ইসাক স্যারের বইয়ের পেছনে যে অবজেক্টিভগুলো আছে সেগুলো কিন্তু সলভ করে ফেলবা। এবং হাতে যদি আরও অ্যাক্সেস থাকে, আরও বইপত্র থাকে, সেগুলো থেকেও তুমি বেশি বেশি সলভ করতে পারো যদি সময় থাকে। আমি জানি সময় খুব স্বল্প, কিন্তু এই স্বল্প সময়ে কিন্তু আমাদের সুন্দর একটা প্রিপারেশন নিতে হবে, চান্স পেয়ে সবাইকে দেখাই দিতে হবে। এত যে খাটতেছি, এটার একটা ফসল তো আমরা চাই, তাই না? তাই আমরা সুন্দর এবং সুস্থভাবে পড়ব, এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রেরণা। আমাদের পড়তে হবে, এটাই আমরা জানি। কোনো শর্টকাট নেই, শর্টকাটে কোনোভাবে চান্স পাওয়া যায় না। হার্ডওয়ার্ক করলে অবশ্যই চান্স পাবো। তাহলে আপনারা ভালো থাকেন, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। টাটা, বাই বাই।